গল্প মাই ব্ল্যাক বাটারফ্লাই। লেখনীতে অনুভা জান্নাত। অন্তিম পর্ব। অধৈর্য রিহান ক্ষণে ক্ষণে আরো অধৈর্য হয়ে উঠছে। ঘড়ির কাঁটায় দুটো ছুঁই ছুঁই করছে, তবুও বিচিত্রা ফিরল না এখনো। রিহানের মন কেমন করছে যেন। এই মন কেমনের কি নাম দিবে সে? প্রিয়া হারানোর ভয়। হাইওয়ে ধরে ফুল স্পিড গাড়ি চলছে এবং ফুল ভলিউমে গান বাজচ্ছে। গানের তালল তালে ভুল ভালো দুয়েক লাইন গাইছে সকলে, তবে ভুলগুলো গায়ে মাখছে না কেউ, সবাই সময়টা উপভোগ করতে ব্যস্ত। ফাঁকা রাস্তা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডা বাতাস বয়ছে, প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য মেলে ধরেছে তিন জোড়া কপোতক্পতির মাঝে। হাত বাড়িয়ে গান বন্ধ করে দিল রাইজা। কৌতূহল নিয়ে তাকালো সবাই রাইজার পানে। সবার কৌতূহলী দৃষ্টি উপেক্ষা করে রাইজা বিচিত্রার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, একটা গান ধর না প্লিজ। কিয়ান বাদে সঙ্গে সঙ্গে সকলে হৈ হৈ করে উঠল। অনুরোধের স্বরে বলতে লাগলো, একটা গান গাও প্লিজ। বিচিত্রার গান গাইতে ইচ্ছে না করলেও সবার মন রাখতে সে রিনরিনে স্বরে গান ধরল। কুয়াশার চাদরে ঢাকা এই শহরে দেখলাম তোমাকে রাস্তার মোড়েতে। ভেজ ভেজা ঘাসেতে জমে থাকা শিশিরে তোমার ছাপ ফেলছো শিল্পীর তুলিতে। কাপা কাপা গলাতে ডাকবো যে তোমাকে। কেন চোখ মেলে তুমি দেখলে না আমাকে? জানালার কাঁচ দিয়ে দেখছি তোমাকে, বাসটাও কেমন যেন আছে দাঁড়িয়ে। প্রথম গান শেষে খানিক বিরতি নিল বিচিত্রা, অতঃপর আবার গাইতে লাগলো। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান যত ঋণ। আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। আমার মন খারাপের সুর মিশে গেছে যতদূর। তুমি শুনতে কি পাও এই গান? যাক না দিন এমন, তোমাকে ভেবে ভেবে হয়ে যাক আজ এই প্রতীক্ষার। মৃদু আলয় কেউ দেখল না গানের পাশাপাশি অশ্রু বিসর্জন দিচ্ছে মেয়েটা। কেউ বুঝল না বিচিত্রার অশান্ত হৃৎস্পন্দন, এলোমেলো নিঃশ্বাস, দিকবিদিক শূন্য আচরণ। হঠাৎ পরিবেশ কেমন ভারী হয়ে উঠল, কারো মুখে নেই হাসি, ঠাট্টা নেই। বড় করে নিঃশ্বাস নিয়ে বিচিত্রা বলল, রাত ৩টা হতে চলল, প্লিজ এবার বাড়ি চলুন। কিয়ান কথা বাড়ালো না, গাড়ি গোড়াল বাড়ির দিকে। কিয়ান একটু হলেও অনুভব করল বিচিত্রার কম্পিত কণ্ঠস্বর, অস্থিরতা, এলোমেলো নিঃশ্বাস। কাইট স্তব্ধ হয়ে বসে রইল, কেবল তার বলার অনেক কিছু আছে, তবে বলতে পারছে না, কোথাও একটা যেন বাধা পড়ছে। কাইফের তীব্র আফসোস, অপরাধবোধ ছেকে ধরেছে সেদিন। যদি ঠান্ডা মাথায় বিচিত্রাকে সব জিজ্ঞেস করল, খোলামেলা আলোচনা করত, তবে আজ তাদের মধ্যে খানে এত দূরত্ব তৈরি হতো না। পাশাপাশি বসেও আজ তারা যোজন যোজন দূরে। এই দূরত্ব কি তবে ঘোচবার নয়? বিচিত্রাকে দূরেই রয়ে যাবে তার। কাইফের খুব ইচ্ছে করছে বাহুডোর বিচিত্রাকে বন্দি করে ফেলতে। সব ইচ্ছে চাইলেই পূরণ করা যায় না। সব ইচ্ছেকে প্রশ্রয় দিতে হয় না। কাইফের ইচ্ছে করে অর্ণবকে কঠিন শাস্তি দিতে, তবে পারে না, কি বা করবে সে? ভালোবেসে যে মানুষ অনেক ভুল করে বসে, তেমনি অর্ণবও করেছে, তবে যখন হাত জোর করে মাফ চাইল তখন আর কাইফ রাগ করে থাকতে পারেনি, মাফ করে দিল অর্ণবকে। তবে সামান্য ভুল বোঝাবুঝি তাদের এত দূরে নিয়ে এলো যে তাদের ডিভোর্স হতে চলল। বিচিত্রার বিয়েও ঠিক হয়ে গেল। কাইফের সঙ্গে খুব অন্যায় হচ্ছে, এতটা শাস্তি নাও দিতে হলো তাকে। গাড়ি থেকে নামতেই কেউ হাত টেনে ধরল বিচিত্রার। হঠাৎ কারো উষ্ণ দৃঢ় স্পর্শে চমকালো বিচিত্রা, ঘাড় ঘুরিয়ে তাকালো ব্যক্তির দিকে, ভ্রুকুটি করে মৃদুস্বরে বিচিত্রা বলল, কিছু বলবেন ভাইয়া? বিচিত্রার হাতের পানে তাকিয়ে চোয়াল শক্ত হয়ে এলো কাইফের, চোখে মুখে কাঠিন্য হাবভাবে স্পষ্ট। গাড়ি থেকে নামতে নিলেই বাদ সাধল কিয়ান অধৈর্য কণ্ঠস্বরের। কাইফ বলল, ভাইয়া রিহান বিচিত্রার হাত ধরেছে আমি। গাড় স্টার্ট দিয়ে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরের কিয়ান বলল, বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় মনে হয়নি এই মেয়েটাকে তোর চাই? এই মেয়েটাকে ছাড়া তোর চলবেই না। এই মেয়েটার পাশে অন্য কাউকে তুই সহ্য করতে পারবি না। নিজের প্রিয় মানুষকে আগলে রাখার বদলে তাড়িয়ে দিয়ে কি প্রমাণ করেছিস? তুই মহাপুরুষ। তুই মহাপ্রেমিক। না তুই কাপুরুষ, তুই প্রেমিক হওয়ার যোগ্য না। প্রেমিক হতে হলে অসম্ভব ধৈর্য থাকতে হবে, আগলে রাখার হাজার কৌশল জানতে হবে। কিন্তু তুই কি করেছিস? তাড়িয়ে দিয়েছিস। এতগুলা দিন মেয়েটা কিভাবে থেকেছে, কি করেছে, খোঁজ নিয়েছিস? নিসনি, তবে এখন কেন কাছে পাওয়ার ব্যাকুলতা? বিচিত্রাকে পেতে হলে ধৈর্য ধরতে হবে, যতটা তিক্ততা ছড়িয়েছি মেয়েটার মনে তার চেয়েও হাজার গুণ বেশি ভালোবাসা ছড়িয়ে কাছে টেনে নিতে হবে। শুন কাইফ,
মেয়েদের অনুভূতি হয় প্রখর, প্রবল, শক্ত থাকতে চাইলে তারা খোপা করা চুলের মতো যত্ন করে বেঁধেও রাখতে পারবে। আবার অবহেলা করলে খোলা চুলের মতো সুন্দর করে ছেড়েও দিতে পারে। তুই কম কষ্ট দিসনি, কম অবহেলা করিসনি বিচিত্রাকে, তাই সময় লাগবে মেয়েটাকে নিজের করে পেতে। কাইফ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলল, বুকের ভেতরটায় ঝড় বইছে যেন। বিচিত্রা নিজের হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর স্বরে বলল, কিছু বলবেন রিহান ভাইয়া? আর এভাবে ছুটে আসছিলেন কেন? কথা বলতে পারল না রিহান, তার বুক ধড়ফড় করছে। খুব মন খারাপ লাগছে কাইফের পাশে বিচিত্রাকে বসতে দেখে। মনে হচ্ছে এক্ষুনি চোখের মায়া ত্যাগ করে গাল বেয়ে গড়িয়ে পড়বে কিছু নোনা জল। জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে রিহান বলল, ভেতরে চলো। বিচিত্রা আর কথা বাড়ালো না, চলে গেল বাড়ির ভেতরে। চিত্রা অস্পষ্ট স্বরে বলল, বিধি তুমি বলে দাও বিচিত্রা কার? দুটি মানুষ, একটি মনের দাবিদার। কাইফ শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। ফোন থেকে বিচিত্রার নাম্বার বের করে কল করল, তবে ধরল না বিচিত্রা। কাইফের ইচ্ছে করল ছুটে চলে যেতে বিচিত্রাদের বাড়িতে, তবে গেল না, সব ইচ্ছেকে প্রশ্রয় দিতে হয় না। কাইফ চেষ্টা করল ঘুমানোর, তবে মনে হচ্ছে না ঘুম হবে বলে। কিয়ান রাইজার চুলে বিনুনি করে দিতে দিতে বলল, ব্ল্যাক বাটারফ্লাই। হুমুম। তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি। ঠোঁট টিপে হাসল রাইজা মৃদুস্বরে বলল, ভাবতে থাকুক, তবে আজ আমি ঘুমাবো। দীর্ঘশ্বাস ফেলল কিয়ান, তার রোমান্টিক মুডের ফালুদা বানিয়ে ফেলল তার ব্ল্যাক বাটারফ্লাই। রাইজাকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করে ফেলল কিয়ান, মনে হচ্ছে আজ রাত তাকে কাবু করবে খুব। কিয়ানের বেকাবু অবস্থা দেখে ঠোঁট টিপে হাসল রাইজা, কিয়ানের বুকে আঁকি ঝুঁকি করতে লাগলো ক্রমশ। কিয়ানের দ্রুত বেগে ছোটা হৃৎস্পন্দন, বড় বড় নিঃশ্বাস ফেলা, নিজেকে সামলানোর প্রচেষ্টায়, ব্যাকুলতায় রাইজাকে আনন্দ দিচ্ছে। ঘুম ঘুম কণ্ঠে বিচিত্রা বলল, হ্যালোকে। নাম্বারটাও কি ডিলিট করে নিয়েছো নাকি? চমকে ফোনের স্ক্রিনে তাকালো বিচিত্রা, কাইফের নাম্বার দেখে চট করে আবার কানে ধরে বলল, হ্যাঁ বলুন, কি জন্যে কল করেছেন? নিচে নামো, আমরা একটু লেকের পাশে হাঁটবো, শিশির পড়ে ঘাসগুলো চিকচিক করছে। শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটার মজাই আলাদা, রোদ উঠার আগেই যেতে হবে, নামো প্লিজ। ঘুম জড়ানো কণ্ঠে বিচিত্রা বলল, আমি যাব না, ফোন রাখুন, আমি ঘুমাচ্ছি। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, এখন যদি তুমি না নামো তবে আমি সোজা তোমার রুমে আসছি। তড়াক করে উঠে বসল বিচিত্রা, ভীত কণ্ঠে বলল, আপনি পাগল হয়ে গিয়েছেন? রুমে আসবেন মানে? একটা মেয়ের রুমে আসতে আপনার লজ্জা করবে না? হোয়াট ডু ইউ মিন বাই একটা মেয়ে? তুমি কেন বারবার ভুলে যাও আমরা লিগ্যাল হাজবেন্ড ওয়াইফ মিসেস কাইফ চৌধুরী। এখন বাহানা বন্ধ করে দ্রুত নিচে নামো, নয়তো আমি উপরে চলে আসছি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি গেলে। কাইফ পুরো কথা শেষ করতে পারল না, বিচিত্রা আঁতকে উঠে বলল, আসছি আসছি। ঠোঁট টিপে হাসল কাইফ। বিচিত্রার ঘুম জড়ানো কণ্ঠে কেমন ঘোর লেগে আসছিল কাইফের। আফসোসের স্বরে কাইফ বলল, ঈশ্বর, কবে যে বাসর করব আর বাচ্চার বাবা হব আল্লাহ জানে। দ্রুত বিছানা থেকে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেল বিচিত্রা, বিরক্তির চোখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর উঠে হাত খোপা করতে করতে চলে গেল বিচিত্রা। কাইফকে বিশ্বাস করতে পারছে না, দুদণ্ড ও আজ বাদে কাল বিয়ে হবে চিত্রা প্রীতমের, এখন কোনো ঝামেলা চাই না বিচিত্রা। বিচিত্রার ঘুম জড়ানো চাহনি, ফোলা ফোলা মুখ, উস্কো খুস্কো চুলেও কেমন মায়ামাই লাগছে। ফাঁকা ঢুক গিল কাইফ, কবে এই মেয়েটাকে আবার বুকে জড়িয়ে ঘুমাবে কাইফ? আদৌ পারবে তো? নাকি এই জীবনে তাদের দূরত্ব আর ঘোচবার নয়? গোপন হাহাকার, আর্তনাদ, দীর্ঘশ্বাস লুকিয়ে মুচকি হাসল কাইফ, মৃদুস্বরে বলল, চলো যাওয়া যাক। ঢুলতে ঢুলতে পা বাড়ালো বিচিত্রা, বেশ ব্যথা পেয়েছে সে, মাথার ভেতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। ধীর পায়ে এগোতে লাগলো বিচিত্রা। তোমার শরীর খারাপ? এভাবে ঢুলছো কেন? বিচিত্রা কথা বলতে পারল না, ঢলে পড়ল কাইফের উপর। কাইফ দুহাতে জড়িয়ে নিল বিচিত্রাকে, বুঝে উঠতে পারল না কি হয়েছে হঠাৎ। কাইফ কোলে তুলে হাঁটা ধরল। কারো প্রশস্ত চৌড়া শক্ত পোক্ত বুকে নিজেকে আবিষ্কার করল রাইজা, নিজের অজান্তেই ঠোঁটে হাসি খেলে গেল তার। ঘাড় উঁচিয়ে তাকালো কিয়ানের পানে, ঘাড় কাত করে শুয়ে আছে কিয়ান, ফাঁকা ঢোক গিল রাইজা।
মুখ ঘুরিয়ে নিল দ্রুত। আজকাল কি যেন হয়েছে রাইজার, সর্বক্ষণ ইচ্ছে করে কিয়ানের আশেপাশে থাকতে। রাইজা কাপা কাপা হাত বাড়িয়ে আঙুল ছোঁয়ালো কিয়ানের অ্যাডামস অ্যাপেলে, ফিসফিস করে বলল, আমায় উন্মাদ করতে এটাই যথেষ্ট কিয়ান আহসান চৌধুরী। কিয়ান খপ করে ধরে ফেলল রাইজার আঙুল, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হিসহিসিয়ে বলল, এই যে আমাকে উস্কে দিচ্ছ, তোমার কি ধারণা আমি তোমাকে ছেড়ে দিব? দিব না, যখন ধরব ভালো করেই ধরব। ব্যস্ত ভঙ্গিতে রান্নাঘর থেকে পানির গ্লাস হাতে ছুটে এলেন তানিয়া রহমান, অধৈর্য কণ্ঠস্বরে বলল, কি হয়েছে আমার মেয়ের? কি হয়েছে? কাইফ বিচিত্রার মুখে পানি ছিটিয়ে দিতে দিতে বলল, আম্মু হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছে, বুঝতে পারছি না কি হলো বিচিত্রার। হয়তো কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করছে, যার ফলে অজ্ঞান হয়ে গিয়েছে। রাফায়েল রহমান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কি বলবে কি করবে বুঝতে পারছেন না। তার ছোট্ট মেয়েটার কিসের এত মানসিক চাপ যে সে অসুস্থ হয়ে উঠছে? তার কথা বলতে হবে কাইফের সঙ্গে। পিটপিট করে চোখ মেলে তাকালো বিচিত্রা, আশপাশে এক নজর চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সাফাই দেওয়ার ভঙ্গিতে বিচিত্রা বলল, বাবা আমি আসলে ঘুম থেকে উঠে। বিচিত্রাকে থামিয়ে দিয়ে গম্ভীর স্বরে রাফায়েল রহমান বলল, রুমে গিয়ে রেস্ট করো, বলেই চলে গেল রাফায়েল রহমান। দীর্ঘশ্বাস ফেলে চিত্রার হাত ধরে চলে গেল বিচিত্রা। কাইফ রিহানের পানে তাকিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। শার্ট ঠিক করতে করতে বেরিয়ে গেল রহমান ভিলা থেকে। কবির চৌধুরী আশ্চর্য হয়ে দেখছে তাদের মৃত্যুর কোলে ঢলে পড়া বাড়ি খানা বিয়ের আনন্দে চোখমুখ করছে। একদল লোক এসে বাড়ির দেওয়ালে রং করছে, কেউ আবার এখানের জিনিস ওখানে নিয়ে সাজিয়ে রাখছে, কেউ আসবাবপত্র ঝাড়পোছ করছে। বিচিত্র কারণে কবির চৌধুরীর অন্ততে প্রশান্তি কাজ করছে। আজ তার দুই পাজরে তার দুটো সন্তান রয়েছে। কবির চৌধুরীর বুকের বাপাজোরে জায়গা পাওয়া কিয়ান আহসান চৌধুরী অসম্ভব ভালো আছে। তবে ডান পাজরে জায়গা পাওয়া কাইফ চৌধুরী ভালো নেই। কাইফের চোখে মুখে স্পষ্ট হাহাকার, আর্তনাদ, দীর্ঘশ্বাস। কবির চৌধুরী সিদ্ধান্ত নিলেন চিত্রা প্রীতমের বিয়ের পর একটা বৈঠক রাখবে রাফায়েল রহমানের সঙ্গে। এভাবে দুটো মানুষকে কষ্টে রাখা তো ঠিক না, হয় সম্পর্কটা থাকুক, নয়তো শেষ হয়ে যাক। কিয়ান নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্য রওনা হলো। সবাই বিয়ের আমেজে মেতে উঠলে বিজনেস সামলাবে কে? রাইজা ওড়নায় হাত মুছতে মুছতে এগিয়ে গেল কিয়ানের পিছু পিছু। রাইজাকে পিছু পিছু আসতে দেখে ঠোঁট টিপে হাসল কিয়ান। রাইজার কাছে গিয়ে বুকের সঙ্গে ঝাপটে ধরে রাখল কিছুক্ষণ। ফিসফিস করে বলল, সারাদিন আনন্দ করো, রাতে কিন্তু আমায় ইমপ্রেস করতে হবে ব্ল্যাক বাটারফ্লাই। হাঁসফাঁস করে উঠল রাইজা, ছি কি নির্লজ্জ পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে তার। রাইজার কপালে দৃঢ় চুম্বন একে দিয়ে বেরিয়ে গেল কিয়ান। কাইফ ধপাস করে শুয়ে পড়ল বিছানায়, পকেট থেকে ফোন বের করে কল করল বিচিত্রাকে। হ্যালো, কি হয়েছে তোমার? অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন তখন? বিচিত্রা কিভাবে লজ্জা শর্মের মাথা খেয়ে বলবে সে উষ্ঠা খেয়ে পড়ে গিয়েছে। গলা খাকারি দিয়ে বিচিত্রা বলল, রাতে ঘুম হয়নি তাই। ঠিকমতো খাওয়া দাওয়া করবে। আর কিসের এত চিন্তা তোমার, যে উত্তেজিত হয়ে জ্ঞান হারালে? বিচিত্রা, শুনো, নিজেকে সব সময় ভালো রাখো, হাসি খুশি রাখো, মনের বিরুদ্ধে চলো না প্লিজ। একটা মানুষ সব সময় ভালো থাকতে পারে না। সব সময় ভালো থাকার নিয়মে জগতে নেই। মানুষ মাঝে মধ্যে ভালো থাকে। আমরা কি বাহিরে কোথাও দেখা করতে পারি বিচিত্রা? না পারি না। হাসলো কাইফ কোমল। বিচিত্রা এখন কাঠোকাঠ কণ্ঠস্বরে কথা বলতে পারে। ফাঁকা ঢুক গিলল কাইফ, কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করল, মৃদুস্বরে বলল, আমি তোমায় ভালোবাসি বিচিত্রা। প্লিজ এসব কথা আপনি আমায় বলবেন না। বিচিত্রা, একসঙ্গে সংসার করার জন্য হলেও রাজি হয়ে যাও। কিছু সম্পর্ক হয় অমীমাংসিত। কাইফকে চুপ করে থাকতে দেখে বিচিত্রা আবার বলল, শুনুন, অন্যকে নিজের ভালো থাকা বানাতে নেই, এতে করে যতটা ক্ষয়ক্ষতি হবার শুধু আপনার হবে। অথচ আপনি যার জন্য ক্ষয় হলেন, বিলীন হলেন, তা সে দেখবে না, বুঝার চেষ্টাও করবে না। মানুষ অন্যের কষ্ট উপলব্ধি করতে পারে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের। তাই যা হয়েছে সব ভুলে নতুন করে শুরু করুন। আমাদের মধ্যকার দূরত্ব ঘোচবার নয়। আপনি হয়তো জানেন না, খুব প্রিয় জিনিস ছুঁড়ে ফেলার ক্ষমতা আমার রয়েছে। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কাইফ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল দেওয়ালে টাঙানো তাদের ছবিটির দিকে।
শায়োলিন শহরে গিয়ে তারা এই ছবিটি তুলেছিল। হাসলো কাইফ ছন্নছাড়া হাসি। কেমন উন্মাদ দেখাচ্ছে কাইফকে আজকাল। এত কিছু চেয়েও কাইফ যেন কিছুই পাচ্ছে না। না পাওয়ার দোলাজলে থেকে থেকে সে উন্মাদ হয়ে যাচ্ছে। সব সময় আলিঙ্গনে নয়, কখনো কখনো একটু খানি না পাওয়ায় সবচেয়ে গভীরটুকু পাওয়া যায়। কলিং বেলের শব্দে দোতলা থেকে নেমে গেল বিচিত্রা। দরজা খুলে ব্যক্তিটিকে দেখে চমকালো বিচিত্রা বিস্মিত গলায় বলল, আপনি? আসবো। আসবেন। আচ্ছা আসুন অর্ণব ভাইয়া। ভালো আছো? জি হো। আপনি? হ্যাঁ ভালো। শুনো বিচিত্রা, আমি দেশের বাহিরে চলে যাব, তোমাকে কিছু কথা না বললেই নয়, তাই না জানিয়ে চলে এসেছি। সোফায় ইশারা করে বসতে বলে কিচেনে চলে গেল বিচিত্রা। না জানিয়ে এলেও কাউকে এমনি এমনি বিদায় করে দেওয়া যায় না, অল্প কিছু হলেও খেতে দিতে। বিচিত্রার যাওয়ার পানে তাকিয়ে রইল অর্ণব। নিজ মনে সাজিয়ে নিতে লাগলো সকল কথা। কিভাবে বলবে তাই ভেবে অস্থির হয়ে যাচ্ছে অর্ণব। একটা বয়সে এসে মানুষ নানান পাগলামো করে, সেও করেছে, এখন আফসোস হয় তার। চায়ের কাপ এগিয়ে দিয়ে বিচিত্রা বলল, কোন রাষ্ট্রে যাচ্ছেন? বিচিত্রা শুনো। হ্যাঁ শুনছি, বলুন। দেখো বিচিত্রা, একটা সময়ে এসে মানুষ অদ্ভুত অদ্ভুত আচরণ করে, তার ব্যতিক্রম আমি নয়। তোমাকে পাওয়ার লোভে আমি নিকৃষ্ট হয়ে গিয়েছিলাম। আমার কথাগুলো শোনার পর হয়তো তুমি আমায় ঘৃণা করবে, অবশ্য ঘৃণিত কাজ করেছি আমি। তোমায় একদিন আমি কল করেছিলাম, কল রিসিভ করলো কাইফ ভাইয়া। প্রথমে আমি একটু ভড়কে গেলেও দ্রুত নিজেকে সামলে তাকে বললাম তোমায় আমাকে দিয়ে দিতে। ওই দিন আমাদের কথা কাটাকাটি হয়, তারপর আমি তাকে আমার সঙ্গে দেখা করতে বলি, কিছু দেখাবো। কাইফ ভাই আসেনি, তারপর আমি তার অফিসে গেলাম এবং নকল কিছু আপত্তিকর ভিডিও দেখালাম। তখন আমার মনে হয়েছিল আমি যা করছি একবিন্দুও ভুল নেই এতে। ভালোবাসার মানুষকে নিজের করে নিতে এইসব দু একটা ভুল করাই যায়। কিন্তু এতেও কাইফ ভাইয়াকে ভড়কাতে পারলাম না, মনে জেদ চেপে বসলো। আমি তোমাকে এটা সেটা বুঝিয়ে বন্ধু হলাম। তারপর তোমার সামনে প্রপোজ করা শিখছিলাম। তখন আগমন ঘটল কাইফ ভাইয়ার, সে তোমায় আমায় এমন পরিস্থিতিতে দেখে অসম্ভব রেগে গেল এবং তোমার সঙ্গে রাগারাগি করলো, আমায় মারল। উঠে দাঁড়ালো অর্ণব শার্ট ঠিক করতে করতে বলল, তারপরের ঘটনা তোমার জানা, তাই আর বললাম না, যাই হোক আসি কেমন? সম্ভব হলে মাফ করে দিও আমায়, আমি ভুল করেছি, বলেই বেরিয়ে গেল অর্ণব। স্তব্ধ হয়ে আছে বিচিত্রা, তার দৃষ্টি উদ্ভ্রান্তর। বিচিত্রা বুকের বাপাসটাই হাত রাখল, এখানটাই তার কেমন যেন করছে। বিচিত্রার মনে হলো এই জগতের প্রতিটা মানুষ নিকৃষ্ট, স্বার্থপর, লোভী। সন্ধ্যা গড়িয়ে রাতের ছোঁয়া লাগতে শুরু করেছে যেন। জেবা এবং রাইজা মিলে ছাদে কাঠগুলো সাজিয়ে রাখছে। একটা টানা টেবিলের উপর নানান ধরনের উপকরণ রাখা, যেন কোনো উৎসব হবে আজ। সবকিছু গুছিয়ে রেখে মেঝেতে বসলো জেবা এবং রাইজা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে জেবা বলল, কল করেছিস, কখন আসবে তারা? হাসলো রাইজা ঘড়িতে সময় দেখে বলল, এসে পড়বে, চলো আমরা রেডি হয়ে আসি। বাদবাকি যত কাজ রয়েছে তা এই বাড়ির পুরুষরা করবে, আমরা বসে বসে তাদের কর্মকাণ্ড দেখব আপা। উঠে দাঁড়ালো জেবা, হাসতে হাসতে গোড়াগড়ি খাচ্ছে যেন সে। হাসি নিয়ন্ত্রণ করতে সে উনার কোনা মুখে গুজে দিল, তবুও যেন হাসি থামছে না তার। রাইজা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল জেবার দিকে। কি যে সুন্দর লাগছে মেয়েটাকে। এত সুন্দর মেয়ে, এত সুন্দর হাসি, তবুও সে হাসে না কেন? রাইজাকে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুটি করল জেবা, মৃদুস্বরে বলল, কি দেখছিস? আপা তোমার হাসিটা এত সুন্দর, তবুও তুমি হাসো না কেন? যারা গম্ভীর ধরনের মানুষ, তাদের হাসি খুব সুন্দর হয়। এরা হঠাৎ হঠাৎ হাসে তো এই জন্যে। আর যারা সবসময় হাসি মুখে থাকে, তাদের হাসি হয় খুব বিরক্তিকর। তাদের কান্না আবার সুন্দর। তুমি তো গম্ভীর ধরনের মানুষ না আপা। যার গালে টোল পড়ে কিংবা হাসি সুন্দর, তারা অকারণেই হাসে। যাদের কণ্ঠ মণিমুগ্ধকর, তারা অকারণেই তোকে তার কণ্ঠস্বর দ্বারা অভিভূত করতে চাইবে। কই তুমি তো এমন করো না। তুই সব সময় হাসিস কারণ তোর এক গালে টোল পড়ে। যার গালে টোল পড়ে সেই কারণে অকারণেই হাসবে, বাহানা খুঁজবে তার মণিমুগ্ধকর হাসি কাউকে দেখিয়ে অভিভূত করতে। তুইও এমন করিস মাঝে মধ্যে। আমিও করি, কারণ আমার হাসি সুন্দর, কণ্ঠস্বর সুন্দর। রাফির সামনে আমি খুব একটা হাসি না কেন জানিস? সে আমার হাসি দেখতে ব্যাকুল হয়ে তাকিয়ে থাকে। কখন আমি একটু হাসবো এবং সে দেখবে।
আমি তাকে বারংবার আশাহত করি কারণ তার চোখে আমার জন্য যে টান সেটাকে আমি আরো মজবুত করতে চাই। কিছু সম্পর্ক আঘাতে দৃঢ় হয়। কলিং বেলের শব্দে জেবা ছুটে গেল হলো রুমের দিকে। রাইজাও আর কথা বাড়ালো বা বরং চলে গেল নিজ কক্ষে, ফ্রেশ হয়ে আসতে হবে তার। কিছুক্ষণের মধ্যে কিয়ান চলে আসবে, একটু পরিপাটি হয়ে বোধহয় থাকাই উচিত। সারাদিনের ছুটোছুটি ক্লান্তির পর যখন হাসিখুশি একটা স্ত্রীকে পাশে পাওয়া যায় তখন বোধহয় এমনিতেই ক্লান্তি কেটে যায়। রাইজা দ্রুত শাওয়ার নিতে চলে গেল, আজ সুন্দর করে সাজগোজ করবে সে। লিভিং রুমে বিচিত্রা, চিত্রা, রাফায়েল রহমান এবং তানিয়া রহমানকে বসতে দিল জেবা। মুচকি হেসে বলল, চা নাকি কফি? উঠে দাঁড়ালো বিচিত্রা, রান্নাঘরের দিকে এগোতে এগোতে বলল, যা প্রয়োজন হবে আমি বানিয়ে নিচ্ছি। জেবা আপু তুমি গিয়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে নাও। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা তোমার, যাও। বাদ সাধল না জেবা, এই সংসার তো ওদেরই। মুচকি হেসে চলে গেল জেবা। অনেকগুলো দিন পর আজ সে মন ভরে সাজবে, সুন্দর একটা শাড়ি পরবে, চুলগুলো খুলে দিবে মৃদু বাতাসে দোল খেতে। বিচিত্রা চা বানালো, সঙ্গে পাস্তা বানিয়ে নিয়ে গেল সকলের জন্যে। ইতিমধ্যে কিয়ান, কাইফ, রাফি, প্রীতম চলে এসেছে অফিস থেকে। তবে যে যার কক্ষে ফ্রেশ হতে চলে গিয়েছে। কবির চৌধুরীর দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বিচিত্রা বলল, বড় আব্বু দেখুন তো সব ঠিক আছে কিনা। মুচকি হেসে চায়ের কাপে চুমুক দিলেন কবির চৌধুরী, মৃদুস্বরে বলল, ফাটাফাটি হয়েছে। রাইজা আপনমনে সাজছিল কিয়ানকে দেখে, মুচকি হেসে আবার সাজগোজে মনোযোগ দিল। রাইজার পানে আর চোখে তাকালো কিয়ান, অতঃপর শাওয়ার নিতে চলে গেল। রাইজা ঠোঁটে টিপে হাসল, অতঃপর মনোযোগ দিল নিজ কাজে। তেমন আহামরি কোনো কাজ নয়, হালকা ফাউন্ডেশন, হালকা লিপস্টিক, ঘাড় কাজল, ব্যাস এইটুকুই যথেষ্ট। জেবা রেডি হয়ে বের হতে নিলে ধাক্কা খেল কারো সঙ্গে, চোখ তুলে তাকিয়ে রাফিকে দেখে চোখ রাঙিয়ে কাঠোকাঠ গলায় বলল, চোখে দেখেন না আপনি? রাফি বলতে পারল না ধাক্কা সে নয়, জেবা দিয়েছে। গলা খাকারি দিয়ে রাফি বলল, আমরা সবাই এখন ছাদে যাচ্ছি, আপনি নেই তাই ডাকতে এলাম। আচ্ছা চলুন। রাইজার চুলগুলো হাত খোপা করে কিয়ান খোপা গুজে দিল, এতে ফুল ছাড়া খোপা কেমন বেমানান লাগে। রাইজার হাত ধরে ছাদে চলে গেল রাইজা। কিয়ান চিত্রার আশেপাশেও ঘেঁষতে পারছে না। প্রীতম একদল মেয়ে মানুষ জটলা পাকিয়ে বসে আছে আর কিছুক্ষণ পর পর হাহা হিহি হেহে করে হেসে উঠছে। বিরক্ত হয়ে বারবিকিউ এর কাজে মন দিল প্রীতম। প্রীতমের বেহাল অবস্থা দেখে ঠোঁট টিপে হাসল কাইফ এবং রাফি। মৃদুস্বরে কাইফ বলল, কদিন পর তো বউ সঙ্গেই থাকবে, এত উতলা হচ্ছ কেন? কপাল চাপড়ালো প্রীতম, অতঃপর গুন গুন করে গান গাইতে গাইতে কাজ করতে লাগলো। মাইক হাতে উঠে দাঁড়ালো রাইজা, মুচকি হেসে উচ্ছ্বসিত কণ্ঠস্বরের বলল, অ্যাটেনশন প্লিজ। আমরা সবাই দুদলে বিভক্ত হয়ে যাব এবং গানের কলি খেলব। উৎসবে মেতে উঠতে সবাই গানের কলি খেলায় অংশগ্রহণ করুন। ছেলে মেয়ে দুদলে বিভক্ত হয়ে গেল এবং সকলের মধ্যে চাপা উত্তেজনা দেখা গেল। দীর্ঘদিন পর আনন্দে ছোঁয়া পেলে যেমন চোখ ভিজে উঠে সকলের, চোখমুখ দেখে মনে হচ্ছে এভাবে নীরবতা পালন করলে গোপনে সকলেই চোখের জল ফেলবে। নীরবতা কাটিয়ে রাইজা বলল, প্রথমে আমরা অক্ষর দিচ্ছি, আপনারা বলুন কেমন। সবার সঙ্গে আলাপ আলোচনা করে রাইজা বলল, আপনারা ট দিয়ে বলুন। হৈ হৈ করে উঠল সকলে। একদল পুরুষের মাঝ থেকে প্রীতম বলে উঠল, টুকরো টুকরো করে দেখো আমার এই অন্তর। পলকে পলকে তুমি অন্তরের ভেতর। জানি 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 তুমি আমার প্রেমের ফুল। বলো 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 শুধু বলো না কবুল। জানি 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 তুমি আমার প্রেমের ফুল। বলো 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 শুধু বলো না কবুল। প্রীতমের গানের মাঝেই সবাই চেঁচিয়ে উঠল হৈ হৈ করে। এখানে যেন বয়সের কোনো ফারাক নেই, নেই কোনো জড়তা, সবাই মেতে উঠেছে আনন্দে আমেজে। এবার তোমরা চ দিয়ে বলো। লাজুক ভঙ্গিতে তাকালো সকলের পানে একবার বিচিত্রা, তারপর রিনরিন স্বরে গান ধরল, চোরাবালি মন তোমার, কেন শুধু লুকিয়ে থাকো, একটু আড়াল হয়ে আমায় দেখো। যদি কোনো চিত্র আঁকি, পৃথিবীর সবচেয়ে দামি, সেই চিত্রেতে তুমি বসো। কেন লাগে শূন্য শূন্য বলো, তোমায় ছাড়া এত, তুমি কি তা বলতে পারো? ঠোঁট টিপে হাসল তানিয়া রহমান, চেঁচিয়ে বলল, তোমরা ভ দিয়ে বলো। ভাবলেশহীন ভঙ্গিতে উঠে দাঁড়ালো রাফায়েল রহমান, গলা ছেড়ে গাইল, ভুলিনি তো আমি তোমার মুখের হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি।
আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। গান শেষে তানিয়া রহমানের দিকে তাকালো রাফায়েল রহমান এবং তখনই তাকালো তানিয়া রহমান, সঙ্গে সঙ্গে চোখ টিপ দিল রাফায়েল রহমান। আর সঙ্গে সঙ্গেই হৈ হৈ করে উঠল ছোট বড় সকলে। লজ্জায় চিবুক নুয়ে ফেলল তানিয়া। অস্বস্তি কাটাতে রাফায়েল রহমান বলল, দিয়ে বলো তোমরা। মৃদুস্বরে জেবা গাইতে শুরু করল। যাও পাখি বলো হাওয়া ছল ছল আবছায়া জানলার কাছ। আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপকথা আনাচে কানাচ। আঙুলের কোণে জলে জোনাকি, জলে হারিয়েছি কান শোনো কি। জানলায় গল্পেরা কথা মেঘ, যাও মেঘ মেঘ চোখে রেখো এ আবেগ। যাও পাখি বলো হাওয়া ছল ছল জানালার আবছায়া কাছ। গান শেষে আর চোখে একবার তাকালো রাফির পানে, লাজুক হেসে বলল, আপনারা দিয়ে বলুন। রাফি উঠে দাঁড়ালো, মাইক হাতে জেবার দিকে তাকিয়ে গাইতে শুরু করলো। কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া, মই রাধা মরিয়া যাইমু, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া। গান শেষে রাফি বলল, তোমরা দিয়ে বলো। মেয়ে সদস্যদের মাঝ থেকে চিত্রা এবং রাইজা উঠে দাঁড়ালো, গলা ফাটিয়ে গান ধরল। দই ফুচকা তুমি ভালো না, দই ফুচকা আর খাবো না। দই ফুচকা তুমি বেশরম, তোমার নজর ভালো না। দই ফুচকা তুমি বেহাইয়া, দই ফুচকা তুমি বেশরম। দই ফুচকা তোমার সাথে আমি কোথাও যাব না। একদিন আমি সন্ধ্যার টাইমে বকশি বাজার যায়। চম্পা আমার জানেন জান ফুচকা খাইব তাই। ফুচকার বাটি হাতে নিয়া চম্পার পিছে চাই। রাইজাকে আর গান গাইতে দিল না কিয়ান এবং চিত্রাকে গান গাইতে দিল না প্রীতম। স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই, এতক্ষণে সবার মাথা ধরে গিয়েছে গানের তাড়নায়। কিয়ান গম্ভীর স্বরে বলল, আগে খেয়ে নিন সবাই, তারপর আবার না হয় খেলা শুরু হবে। কিয়ানের কথায় সম্মতি জানিয়ে মাদুরে গোল হয়ে বসল সবাই। আজ মেয়েরা খেতে বসবে, ছেলেরা বেড়ে বেড়ে খাওয়াবে। কিয়ানের মুখের দিকে তাকিয়ে রাইজার মায়া হলো, অফিস শেষে এত ধকল বোধ হয় কাহিল করে ফেলেছে কিয়ানকে, কেমন ঘেমেনে একাকার অবস্থা। 6 জন তরুণী কফি হাতে সন্ধ্যার স্নিগ্ধ বাতাসে মেতে উঠছে। চায়ের কাপে চুমুক দেওয়ার পাশাপাশি দুয়েকটা কথাও বলছে সকলে। সঙ্গে টুকটাক গানের কলি। তাদের এই আড্ডায় একটা নিয়ম রয়েছে, যখন তারা একসঙ্গে বসে আড্ডা দিবে তখন কেউ কোনো কিছুতে কাউকে জোর করতে পারবে না। যেমন, বিচিত্রা অসম্ভব সুন্দর গান গাইতে জানে, কাজেই তাকে গান গাওয়ার অনুরোধ কিংবা জোর জবরদস্তি করা যাবে না। জোহরা অসম্ভব ভালো কবিতা আবৃত্তি করতে জানে, তাকে কবিতা আবৃত্তি করতে জবরদস্তির করা যাবে না। জেবা নানান পাখির ডাক ডাকতে পারে এবং পাতার বাঁশি বাজাতে জানে, কাজেই তাকে পাখির ডাক এবং পাতার বাঁশি বাজাতে বলা যাবে না। চিত্রা রাইজা খুব ভালো নাচতে জানে, কাজেই তাদেরকে নাচতে বলা যাবে না। নিজ থেকে করতে চাইলে করবে, তবে জোর করা যাবে না। লাজুক বিচিত্রাও এই আড্ডায় নিজ থেকে গান গাইতে শুরু করছে। কান্ত চোখে আকাশের পানে তাকিয়ে বিচিত্রা বিড়বিড় করে বলল, মানুষ কেন খুঁজে খুঁজে দুর্বলদের আঘাত করে। হাসলো জেবা, অদ্ভুত দেখালো তার ফিনফিনে ঠোঁটে এই হাসি। বুক ভরে নিঃশ্বাস নিয়ে মৃদুস্বরে জেবা বলল, মানুষ ফুটবল মানুষকে আঘাত করতে পছন্দ করে। ক্ষমতাবান মানুষকে আঘাত করার ক্ষমতা নেই তো তাই। যেমন ধরো, যার ছাতা নেই, সে আকাশ মেঘলা দেখলেই আতঙ্কে থাকে। বারংবার আকাশ দেখে কারণ তার ভয় কাজ করে কখন না জানি বৃষ্টি এসে পড়ে। আবার ধরো, মৃত্যুর কোলে ঢলে পড়া ব্যক্তিকে মানুষ দেখতে এসে মনে করিয়ে দেয় সে আর বেশি দিন বাঁচবে না। এই সুন্দর পৃথিবী তাকে আর গ্রহণ করতে পারছে না। কাজেই তাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে এবং আরেকজনকে পৃথিবীতে আসতে জায়গা করে দিতে হবে। মানুষ ভীতু মানুষকে ভয় দেখাতে মজা পায়। দুর্বল ব্যক্তিকে মানুষ আঘাত করতে কষ্ট দিতে মজা পায়। মৃত্যুর পথযাত্রীকে জনে জনে দেখতে আসে তাকে মৃত্যুর কোলে ঢলা পড়া মনে করাতে। এটাই জগতের নিয়ম। এই নিয়ম যে মেনে নিতে পারে না তাকে চরম কষ্ট ভোগ করতে হয়। জেবার কথায় চমকালো সকলে, এত সুন্দর করে কথা জেবা নামের গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা মেয়েটা কিভাবে বলল। পরিবেশ স্বাভাবিক করতে রাইজা বলল, গাইস এখন আমি এবং চিত্রা তোমাদের নেচেকুদে দেখাবো। রাইজার কথায় সত্যি সত্যিই ভারী হয়ে আসা আবহাওয়া স্বাভাবিক দিকে মোড় নিল। চেঁচিয়ে উঠল সকলে। কোমরে ওড়না বেঁধে নাচের ভঙ্গিতে বসল দুজন তরুণী। গানের তালে তালে তাদের মেদহীন শরীর বিভিন্ন অঙ্গভঙ্গি করতে লাগল। নাচ থামতেই সবাই হাত তালি দিতে লাগল।
এই চমৎকার নাচটি শুধু 6 জন তরুণীর মধ্যে সীমাবদ্ধ রইল না। ছাদের দরজায় হেলান দিয়ে আরো একজন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল রাইজাকে। রাইজা কপালের ঘাম মুছল, দীর্ঘদিন পর নাচানাচি করাই কেমন বুক ধড়ফড় করছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে লাজুক ভঙ্গিতে তাকালো সকলের পানে, মুচকি হেসে রেলিংয়ে পা ঝুলিয়ে বসল রাইজা। বিচিত্রার অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেল এক প্রেমিক যুবক, যার রাতদিন কাটছে প্রেয়সী হারানোর ভয়। রিহানের মনে হলো তারা জার্মানিতেই ভালো ছিল। অন্তত দিন শেষে বিচিত্রাকে চোখের সামনে তো পেত। এক কাপ কফি হাতে ছেলের কাছে এলেন আছিয়া রহমান। মা হয়ে ছেলের মন খারাপ বুঝবে না, এমন মা সে নয়। তার ছেলের অস্থিরতা, ব্যাকুলতা, মন খারাপ সব তার চোখে পড়ে, তার সঙ্গে এও চোখে পড়ে আজকাল বিচিত্রা রিহানকে এড়িয়ে চলছে। বিচিত্রার মতিগতি ঠিক লাগছে না আছিয়া রহমানের। দীর্ঘশ্বাস ফেলে আছিয়া রহমান বলল, আয় আমার কোলে মাথা রেখে শুয়ে পড়, তোর চুলে বিলি কেটে দেই। নিঃশব্দে আছিয়া রহমানের কোলে মাথা রেখে শুয়ে পড়ল রিহান। এত বড় ছেলে হয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। স্তব্ধ হয়ে ছেলের কান্না দেখছে আছিয়া রহমান, তার ছেলেটা বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। মা হয়ে এই যন্ত্রণা কিভাবে সইবে আছিয়া রহমান? রিহানের কান্নার শব্দে ছুটে এলো তানিয়া রহমান, রাফায়েল রহমান, রাব্বি রহমান। বিস্মিত হয়ে তাকিয়ে রইল সবাই, কেউ বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, আর রিহান এভাবে কাঁদছেই বা কেন। কবির চৌধুরী এবং আশরাফুল ইসলাম কবির চৌধুরীর বন্ধু একসঙ্গে বসে গল্প করতে লাগল। কবির চৌধুরী মাঝেমধ্যে খুব অবাক হয়, তার শেষ জীবনটা যে এত সুন্দর হবে তা সে কল্পনাও করতে পারেনি। আশরাফুল ইসলামের কথায় ধ্যান ভাঙল কবির চৌধুরী মৃদুস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাব তোর ছেলেদের বিয়েতে। কিন্তু তার আগে তোদের সবাইকে আমার ছেলের বিয়েতে উপস্থিত থাকতে হবে। হাসল আশরাফুল ইসলাম, তার সব বন্ধু আয় উন্নতি করলেও সে সুবিধা করতে পারেনি। দিন আনি দিন খাই অবস্থা ছিল তার, খুব কষ্ট ছেলেকে পড়াশোনা করিয়ে বড় করেছে। ছেলে মোটা অঙ্কের বেতন পাচ্ছে, বেশ ভালোই আরাম আয়েশে দিন কেটে যাচ্ছে তার। হঠাৎ করেই হাতে টান পড়াই অসম্ভব চমকে গেল বিচিত্রা, বিস্মিত চোখে তাকাতেই কাইফকে দেখে ভড়কে গেল। বিচিত্রা সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলল কঠিন কিছু কথা আজ সে কাইফকে বলবে। বড় করে নিঃশ্বাস নিয়ে দ্রুত নিজেকে তৈরি করে ফেলল বিচিত্রা, কর্কশ কণ্ঠে কিছু বলতে যাবে আর অমনি শক্তপোক্ত হাতে মুখ চেপে ধরল তার, এবং ঘরে নিয়ে ধরাম করে দরজা বন্ধ করে দিল কাইফ। ছোটার জন্য ছটফট করতে লাগলো বিচিত্রা, তবে কাইফের থেকে নিজেকে ছাড়াতে পারল না। বিচিত্রাকে শক্ত করে জড়িয়ে ধরল কাইফ, চিবুক বিচিত্রার মাথায় ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল বিচিত্রা, কাইফের স্পর্শে বেসামাল হয়ে উঠল। হঠাৎ কি মনে করে যেন নিজের অনুভূতি গিলো সামলে নিল বিচিত্রা, কাইফকে সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল। টলমল চোখে তাকালো কাইফ, ফ্যাসফ্যাসে গলায় বলল, বিচিত্রা, আমার কথাটা শুনো। কি শুনবো আমি? কি শুনবো? কি শুরু করছেন আপনি? কথায় কথায় জিরিয়ে ধরছেন, কাছে আসছেন কেন আমার? কে আপনাকে অধিকার দিয়েছে আমাকে স্পর্শ করার? স্বামীর অধিকার দেখাতে আসছেন? কথায় ছিল আপনার এই অধিকার? কই এতদিন তো একটি বারও আমার খোঁজ নেননি। বেঁচে আছি কিনা তাও জানার প্রয়োজন মনে করেননি। আর কি যে বলেন, আমায় ভালোবাসেন? এতদিন কোথায় ছিল আপনার এই ভালোবাসা? হঠাৎ আমাকে সামনাসামনি দেখে ভালোবাসা উপচে পড়ছে। কাইফ বিচিত্রাকে আবার শক্ত করে জড়িয়ে ধরল, চাপা রাগ নিয়ে বলল, আমি আগের মতো নেই বিচিত্র। একটা সময় তোমাকে খুব অবহেলা করেছি, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি। অন্যের কথায় বিশ্বাস করে আমি ভুল করেছি। আমাকে তুমি মারো কাটো, তবুও থেকে যাও বিচিত্রা। আর কেন বারবার দূরে ঠেলে দিচ্ছ আমায়? আমার স্পর্শ এত বিশ্রী। আমি তোমার হাজবেন্ড, তোমায় স্পর্শ করার হক আছে আমার। কাইফকে সজোরে ধাক্কা মারল বিচিত্রা, চেঁচিয়ে বলল, কিসের হক? কিসের হক? বলুন, বলুন না। কিসের হক? কথায় ছিল এতদিন আপনার হক, দায়িত্ব, এই ভালোবাসা। কই আমি যখন আবদার করেছিলাম আমায় একটু ভালোবাসতে তখন তো বাঁচতে পারেননি, স্ত্রীর হক পূরণ করেননি, এখন বলছেন আপনার অধিকার রয়েছে আমার প্রতি। কি পেয়েছেন আমায় সস্তা ফেলনা? ইচ্ছে করলো বুকে জড়িয়ে নিবেন, ইচ্ছে করলো না ছুঁড়ে ফেলবেন। এখানে সার্কাস হচ্ছে।
বিয়েটাকে আপনি সার্কাস করে ফেলেন কাইফ। আপনার কি মনে হয় আমি আপনার এত অপমান, অবহেলা, উপেক্ষার পরেও থেকে যাব? আপনার মনে হয় না আপনি যখন রাইজাকে অনুভব করে আমায় স্পর্শ করতেন আমার কষ্ট হতো? কিভাবে বুঝবেন আপনি? আপনি তো আর তখন আমায় ভালোবাসেননি। এখন হয়তো ভালোবাসেন কিন্তু কি বলুন তো? ঘৃণার পর ভালোবাসা যায়, তবে ভালোবাসা পর ঘৃণা করে পুনরায় ভালোবাসা যায় না। তুমি আমায় ঘৃণা করো। উত্তর দিল না বিচিত্রা হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। বিচিত্রার কান্না পাচ্ছে। ইচ্ছে করছে হাত পা ছুঁড়ে হাউমাউ করে কাঁদতে, মন ভরে কাঁদতে পারলে হয়তো সকল রাগ, জেদ, ঘৃণা, অভিমান, অভিযোগ ধুয়ে মুছে যাবে। রাইজা হেলেদুলে রুমে গেল, কিয়ানকে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে চমকালো। দ্রুত এগিয়ে গিয়ে বসল কিয়ানের পাশে, ব্যস্ত, অধৈর্য কণ্ঠস্বরে বলল, কি হয়েছে আপনার? শরীর খারাপ করছে? মাথা ব্যথা করছে না তো? অস্পষ্ট চাপা শব্দ করছে কিয়ান, ফ্যাসফ্যাসে বলল, মাথার ভেতরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে ব্ল্যাক বাটারফ্লাই। রাইজা কিয়ানের উপর সামান্য ঝুঁকে এলো, ঘড়ি, টাই, জুতো খুলে রাখল। রাইজা কিয়ানের মাথা খানা আলতো করে বালিশে নামিয়ে রাখল। উঠে চলে গেল কোথাও একটা। মিনিট দুয়েক পর ফিরে এলো হাতে হিমশীতল পানি ভর্তি বাটি, সঙ্গে ছোট্ট কাপড়ের টুকরা। আলতো করে পানি ভরতি বাড়িটা নামিয়ে রাখল বিছানায়, নিজেও বিছানার পাশে বসে বেশ কিছুক্ষণ ছোট্ট কাপড়টা হিমশীতল পানিতে ভিজিয়ে রাখল, তারপর আলতো হাতে কাপড়টা চেপে ভাঁজ করে কিয়ানোর চোখের উপর রাখল। হঠাৎ হিমশীতল স্পর্শে কেঁপে কেঁপে উঠল কিয়ান। তবে চোখ মেলল না, ভালো লাগছে তার। মাথা ব্যথায় নার্ভ উত্তেজিত হয়েছিল, চোখের ভেতরটা চিরবির করছিল, এখন কিছুটা আরাম লাগছে। কিয়ানের কেমন ঘুম ঘুম পাচ্ছে। রাইজা বিড়বিড় করে দোয়া পড়ার সাথে কিছুক্ষণ পরপর টুকরো কাপড়টা আবার হিমশীতল পানিতে চুবিয়ে আলতো হাতে চিপে চোখের উপর দিয়ে রাখছে। রহমান ভিলার হলরুমে বসে আছে দুই আসামি। আসামিগুলো বুঝতে পারছে না কি করেছে তারা, কেন এক আসামি অন্য আসামির মুখ চাওয়াচাওয়ি করছে। দুজনের চোখেই বিস্ময়। গম্ভীর স্বরে রাফায়েল রহমান বলল, তোমরা কেন চৌধুরী কুঞ্জে গিয়েছিলে? বিয়ের আগে হবু স্বামীর বাড়ি যাওয়া কতটা যুক্তিযুক্ত? চিত্রা বিচিত্রা। রাফায়েল রহমানের রাগী কণ্ঠস্বরে ফাঁকা ঢোক গিল দুবন, তবে মুখে কিছু বলতে পারল না। শান্ত মানুষ হঠাৎ রেগে গেলে তাণ্ডব শুরু করে দেয়, কাজেই চুপ থাকা ভালো। দুবনকে চুপ থাকতে দেখে আবারও ধমকে উঠল রাফায়েল রহমান। রাগে হিতাহিতজ্ঞান শূন্য হয়ে গেলেন যেন তিনি। বেশ বিরক্ত হলো তানিয়া রহমান, ভাই এবং ভাইয়ের বউয়ের জন্য নিজের মেয়েদের বকাঝকা তার মোটেই পছন্দ হলো না। চোখমুখ কঠিন করে দুমেয়ের সামনে দাঁড়ালো তানিয়া রহমান, গম্ভীর স্বরে বলল, রুমে যা তোরা। মায়ের কথায় যেন প্রাণ ফিরে পেল চিত্রা বিচিত্রা। দুবোন ছুটে পালালো হলরুম থেকে, আজ আর তাদের টিকিটিও কেউ দেখতে পারবে না। বিরক্তির চোখে স্বামীর পানে তাকালো তানিয়া রহমান, গম্ভীর স্বরে বলল, এত বড় মেয়েকে এভাবে বকাঝকা করবে না। আর কোনো দোষ করেনি ওরা। দুবোন তাদের বান্ধবীর বাসায় গিয়েছে ব্যাস, এতে এত চিৎকার চেঁচামেচি করার কিছু হয়নি। অযথা রাগারাগি করবে না, 2-3 পর মেয়েটা চলে যাবে স্বামীর ঘরে। হঠাৎ মন খারাপ হয়ে গেল রাফায়েল রহমানের, সত্যিই তো সে কেন এত রাগ করছে? ওরা তো কোনো দোষ করেনি। তার মেয়েরা কখনো এমন কিছু করেও না, তবে সে কেন এমন আচরণ করল? কিয়ানের ঘুম ভেঙেছে সবে, নিজের মাথা রাইজার কোলো দেখে মুচকি হাসল। উঠে বসে রাইজাকে শুইয়ে দিল বিছানায়। না জানি কখন থেকে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছিল রাইজা, নিশ্চয়ই কোমর ব্যথা হয়ে গিয়েছে। রাইজার কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো কিয়ান, লম্বা শাওয়ার নিলে শরীরের ক্লান্তি দূর হবে, মনের ক্লান্তি দূর করতে তার ইলহামকেই লাগবে। কাইফ চিত হয়ে শুয়ে রইল, আর 3 দিন পর চিত্রার গায়ে হলুদ, তারপর বিয়ে। ব্যাস আর কিছু দিনের অপেক্ষা, তারপর তার বিচিত্রাকে সে যেভাবেই হোক নিচে আসবে নিজের কাছে। বিচিত্রা তাকে মারুক কাটুক বকুক যা ইচ্ছে করুক, তবুও তার সঙ্গে থাকুক ব্যাস। প্রীতম ভয় ভয় দাঁড়ালো যেবার ঘরের বন্ধ দরজার সামনে, সাহস করে টোকা দিতে পারছে না। চোখ বন্ধ করে কিছুক্ষণ বিড়বিড় করল রাফি, কাপা কাপা হাতে টোকা দিল জেবার রুমে। অসম্ভব বিরক্ত নিয়ে বিছানা থেকে নামলো জেবা, চুলগুলো হাত খোপা করে, পানি ভরতি গ্লাস হাতে এগিয়ে গেল।
যেবার রাগে লাল হয়ে যাওয়া মুখশ্রী দেখে ভড়কে গেল রাফি, ফাঁকা ঢুক গিলে আমতা আমতা করে বলল, আপনার কাছে মাথা ব্যথার ঔষধ আছে। আমি ডাক্তার। আরো ভড়কে গেল রাফি, জড়তা মিশ্রিত কণ্ঠে বলল, বুঝতে পারছি না। বিরক্ত হয়ে রুম থেকে ফার্স্ট এইড বক্স এনে রাফির হাতে ধরিয়ে দিল। চিবিয়ে চিবিয়ে বলল, আরেকবার মাথা ব্যথা করলে আপনার মাথাটাকেই আমি কেটে দিব। বিচিত্রা অস্পষ্ট স্বরে শুনতে পেল তাকে কেউ ডাকছে, অদ্ভুত শোনাচ্ছে তার এই কণ্ঠ, মায়া মিশ্রিত কণ্ঠে বলছে, বিচিত্রা কি করছো এই বন্ধ ঘরে? এত সুন্দর রাতে কেউ ঘরে থাকে? চলো আমরা নদীর পাড়ে যাই, ঘুরে আসি কেমন। মন্ত্রমুগ্ধের ন্যায় উঠে দাঁড়ালো বিচিত্রা, আয়নার নিজেকে এক ঝলক দেখে নিয়ে বেরিয়ে গেল এক যুবকের সঙ্গে। এই যুবকটি হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো, যত দেখব ততই মুগ্ধ হব যেন। বিচিত্রা মৃদুস্বরে বলল, আজ কোন নদীর পাড়ে যাব আমরা? হাসল যুবকটি, লাজুক ভঙ্গিতে তাকালো বিচিত্রার পানে, মৃদুস্বরে বলল, আজ পদ্মা নদীর পাড়ে যাব, নৌকায় করে ঘুরব। কাপা কাপা হাতে যুবকটি শক্ত করে বিচিত্রার হাতখানা চেপে ধরে। বিচিত্রা কিছু বলে না, সে কেবল মুহূর্তগুলো বাক্সবন্দি করছে। নৌকায় উঠল যুবকটি, তারপর বিচিত্রার হাত ধরে টেনে উঠালো নৌকায়। বিচিত্রা নৌকায় ছাউনিতে বসল। মাঝি নৌকা ছেড়ে দিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, গুনগুন করে গেয়ে উঠল বিচিত্রা। যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে, আজ জোছনা রাতে সবাই গেছে বনে। আজ অক্টোবরের 10 তারিখ, চিত্রা প্রীতমের গায়ে হলুদ। সকাল সকাল ঘুম থেকে ওঠে পড়েছে সকলে। তবে যার বিয়ে সে ওঠেনি। তানিয়া রহমান বিরক্ত হয়ে বলল, চিত্রা ঘুম থেকে উঠবি, নাকি পানি ঢেলে দিব? হ্যাঁ। ঘুম ঘুম চোখে তাকালো চিত্রা, ঘুম জড়ানো কণ্ঠে বলল, আম্মু আমি বিয়ে করব না, তবুও ঘুমাতে দাও, বিরক্ত করো না আমায়। কপাল চাপড়ালো তানিয়া রহমান, পানির গ্লাস হাতে এগিয়ে এলো এবং সঙ্গে সঙ্গে পানি ঢেলে দিল চিত্রার মুখে। ধরফর করে উঠে বসল চিত্রা, কাদো কাদো ভঙ্গিতে তাকালো তানিয়া রহমানের দিকে, নাটকীয় ভঙ্গিতে বলল, আম্মু এভাবে পানি ঢেলে দিয়ে কি প্রমাণ করছো তুমি খুব পাংচুয়াল? তুমি গরিব তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। আমার টাকা পয়সা না থাকলেও মনটা বড়লোক দেখছো না, বেলা 12টা পর্যন্ত ঘুমাচ্ছি। যারা মন থেকে বড়লোক তারা দেরিতে ঘুম থেকে উঠে। আম্মু এত ছোট মন নিয়ে ঘুরো কিভাবে তুমি? মন বড় করো। ঝাঁটা হাতে এগিয়ে এলেন তানিয়া রহমান, গম্ভীর স্বরে বলেন, তুই কি রেডি হবি নাকি আমি ধলাই দেওয়া শুরু করব? আঁতকে উঠল চিত্রা, হন্তদন্ত হয়ে শাড়ি হাতে নিয়ে দৌড়ে ওয়াশরুম চলে গেল। এ কেমন ঘরে জন্ম হলো তার? যে ঘরে আজ বাদে কাল বিয়ে হবে, যে মেয়ের তাকে ঝাঁটার ভয় দেখানো হয়। বিচিত্রা, তায়েব, রিহান, জোহরা ফ্রেন্ড মিলে ছাদের কর্নারগুলো ফুল দিয়ে সাজাচ্ছে। আজ আকাশ কালো হয়ে মেঘ জমেছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। কিন্তু গরম কমছে না মোটেই, কেমন ভ্যাপসা গরমে অস্থির করে তুলছে মানুষজনকে। ওড়নায় কপালের ঘাম মুছল বিচিত্রা, তাইবা এবং জোহরার পানে তাকিয়ে মৃদুস্বরে বলল, যা তোরা গিয়ে রেডি হয়ে নে, নয়তো দেরি হয়ে যাবে পরে। আমি দেখছি বিচিত্রা রেডি হয়েছে কিনা। আবার ওই বাড়ি থেকে লোক চলে আসবে। যা তোরা দেরি করিস না। কেউ দ্বিমত করল না, চলে গেল রেডি হতে। সত্যিই তো কত বেলা হয়ে গিয়েছে, অথচ এখনো গায়ে হলুদ হয়নি। ব্যস্ত ভঙ্গিতে ছাদ থেকে নেমে গেল বিচিত্রা, চিত্রাকে সাজিয়ে দিতে হবে এখন তার। রাফায়েল রহমান মেহমান আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। দীর্ঘদিন পর রহমান ভিলাই মানুষের ঘিচিঘিচি করছে। ভ্যাপসা গরমের কারো মধ্যে কোনো বিরক্তি দেখা গেল না, সকলে যেন মেতে উঠল বিয়ের আমেজে। বড়দের বিরক্তিকর কথাবার্তা, বাচ্চাদের কিচিরমিচিরে বাড়িটা যেন মেতে উঠেছে কোনো এক নতুন আমেজে। তৃপ্তির ঢেকুর তুললেন রাফায়েল রহমান। রাব্বি রহমানের দিকে তাকিয়ে বলল, ভাইজান বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে বলে মনে হচ্ছে না? হাসল রাব্বি রহমান, মৃদুস্বরে বলল, হ্যাঁ মনে হচ্ছে। লাজুক ভঙ্গিতে হলুদে ডোবান একটি যুবক বসে আছে, তার পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি, সাদা রঙের পাজামা, তবুও তাকে যেন লাগছে রাজপুত্রের মতো। লোকে বলে, বিয়ের পানি গায়ে লাগলে সব বিয়ের কনাকেই রূপবতী লাগে, ছেলেটা ক্ষেত্রেও কি এ কথা প্রযোজ্য? বোধহয় তাই, নয়তো সামান্য বাসন্তী রঙের পাঞ্জাবিতে এত সুন্দর লাগবে কেন? এই বাসন্তী রঙা সুদর্শন যুবককে তার হবু স্ত্রী দেখতে পেল না।
ঈশ্বর এত সুন্দর একটা দৃশ্য সে দেখল না। জগৎ মাঝে মাঝে খুব বিচিত্র খেলা খেলে, বোধহয় এটিও তার মধ্যে একটি। ছোট্ট বড় সকলেই মেতে উঠল হলুদ উৎসবে, কেউ হলুদ ছুঁড়ছে, তো কেউ বা কাদামাটি। এইসব কাদামাটির ছোড়াছুড়ি হয় গ্রাম্য অঞ্চলে। আজকের দিনের জন্য চৌধুরী কুঞ্জের উঠান হয়ে গেল গ্রাম্য অঞ্চল। বাচ্চারা মাটিতে পানি ফেলে কাদা করে, সেই কাদায় একে অপরকে টেনেটুনে ফেলে দিচ্ছে। আবার কেউ পানিতে মাটি, বালি, কয়লা গুঁড়ো মিশিয়ে গায়ে ছুড়ছে। বাচ্চাদের এই আনন্দে ঈর্ষান্বিত হয় বড়রা, কারণ তারা এই আনন্দ আর পাচ্ছে না। তবে তারাও যে কম আনন্দ ফুর্তি করছে ঠিক তা নয়। সকলেই মেতে উঠেছে বিয়ের আমেজে। বয়সের দড়ি কেটে যে যা পারছে করছে, বাধা দেওয়ার কেউ নেই। নিয়ম ভেঙে, বয়সের দড়ি কেটে করুক না দুচার অবাধ্য, অনৈতিক কর্মকাণ্ড। ছোটখাটো ঝড় বয়ে গেল নিষ্পাপ উঠানের উপর। বেচারা উঠান হয়তো অবাক হয়ে সকলের কর্মকাণ্ড দেখছে। গত 4 ঘন্টা ধরে তাকে হলুদ মাখাচ্ছে সকলে, হলুদের স্তর বসে গিয়েছে শরীরে, রাতে বোধহয় জ্বর আসবে। কিয়ানকে দেখে হাত নাড়ল প্রীতম, চোখের ইশারায় বুঝালো তার কাছে এতে। তবে বদকিয়ান তাকে পাত্তা না দিয়ে চলে গেল রাইজার কাছে। দীর্ঘশ্বাস ফেলল প্রীতম, বিয়ে করা যে এত কষ্ট জানলে। সে চিত্রাকে কিডন্যাপ করে বিয়ে করে নিত, তবুও এত কষ্ট মানা যাচ্ছে না। বেঁচে থাকলে সে এই জীবনে আর বিয়ে করবে না। নড়েচড়ে বসল প্রীতম, একই জায়গায় বসে থাকতে থাকতে তার কোমর লক হয়ে গিয়েছে। কাইফকে তার দিকে আসতে দেখে চোখ চকচক করে উঠল প্রীতমের। মনে মনে দোয়া করে ফেলল কাইফের জন্য। তবে তার দোয়া শেষ করার আগেই কাইফকে টেনে নিয়ে চলে গেল এলিসা। হতভম্ব হয়ে তাকিয়ে রইল প্রীতম, তার ভা ভা করে কেঁদে ফেলতে ইচ্ছে করছে। কাইফের ভাবনার মাঝেই একটা বাচ্চা মাটিতে মাখামাখি হয়ে ছুটে এসে প্রীতমের পিঠে পড়ল। আচমকা কোনো কিছুর ধাক্কায় হুমড়ি খেয়ে পিঁড়ি থেকে পড়ে গেল প্রীতম। উচ্চস্বরে হেসে ফেলল সকলে। প্রীতম দ্রুত উঠে দাঁড়ালো, সেও তাল মিলিয়ে হে হে হি হি হো হো করে হেসে উঠল। প্রীতমের ঠোঁট কেটে রক্তে জাতা। থেতলে যাওয়া ওষ্ঠদয় হাসছে প্রীতম, অদ্ভুত লাগছে তার এই রক্তে মাখা হাসি। উপস্থিত সবাই ভাবল ব্যথায় মাথা খারাপ হয়ে গিয়েছে প্রীতমের। দুজন বৃদ্ধা এসে কাইফকে বসালো পিঁড়িতে, হাহুতাশ করতে করতে বলল, এ কি অলক্ষণে কাণ্ড বাপু। বেশ বিরক্ত গল উপস্থিত সকলে, এটি একটি দুর্ঘটনার কেবল। কিয়ান এগিয়ে গিয়ে বৃদ্ধা দুজনকে ফিসফিস করে কিছু বলল। বৃদ্ধা দুজন ঠোঁট টিপে হেসে বলল, নাগররে আরো হলুদ মাখাও, তার আগে ঠোঁটে কিছু দিয়া দেও। কিয়ানের পানে চোখ সরু করে তাকালো রাইজা। রাইজারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচালো কিয়ান। চুমুর ভঙ্গি করতেই রাইজা অন্য দিকে চলে গেল। ঠোঁট টিপে হাসল কিয়ান। প্রীতমের গায়ে হলুদ প্রায় শেষের দিকে, সবাই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল রহমান ভিলার উদ্দেশ্যে। বুড়োবুড়িরা বাকিটা দেখে নিবে। বাসন্তী রঙা শাড়ি পরে বসে আছে এক রমণী। ফর্সা গায়ে বাসন্তী রঙা শাড়িখানায় যেন স্নিগ্ধ পরি লাগছে রমণীকে। হালকা সাজসজ্জায়ও অপরূপ লাগছে তাকে, তার শ্যামলা রঙ আজ উজ্জ্বল ফর্সা হয়েছে। মুরব্বীরা বলে, বিয়ের পানি গায়ে লাগলে সব মেয়েকেই রূপবতী লাগে। বিয়ের ফুল ফুটলে সৌন্দর্য ঠেকরে বেরতে লাগে, কেন লাগে কে জানে। লজ্জায় আজ চিত্রার মরে যেতে ইচ্ছে করছে। তার যে এত লজ্জা, কই এত দিত তো চোখে পড়েনি। কথায় ধামাচাপা পড়েছিল এই লজ্জা। লজ্জায় আর্ষ্ট হয়ে বসল চিত্রা, গালগুলো লালচে হয়ে উঠল, ঠোঁটগুলো তিরতির করে কাঁপছে তার। কি যে নিদারুণ যন্ত্রণায় পড়ল সে। লজ্জায় চিত্রার হাঁসফাঁস লাগছে, গলা শুকিয়ে আসছে বারংবার। অস্পষ্ট স্বরে চিত্রা বলল, আমায় একটু পানি দাও। এতই অস্পষ্ট ছিল যে কেউ বুঝল না তার কণ্ঠস্বর। ফুল ভলিউমে গান বাজছে, গানের তালে তালে গুটি কয়েক বাচ্চা ফালাফালি ঝাপাঝাপি করছে। চিত্রা আতঙ্কিত হয়ে তাকালো বাচ্চাগুলোর দিকে, তার মনে হচ্ছে বাচ্চাগুলো দুহাত ভরতি করে রং এনে তার মুখে মেখে দিবে। ভয়ে গলা শুকিয়ে এলো চিত্রার, তার রঙে অ্যালার্জি। রং লাগার সঙ্গে সঙ্গে তার শরীর কেমন যেন করে, এই কেমন করা অনুভূতির নাম জানে না চিত্রা। ভয়াত্মক চোখে চারপাশে চোখ বুলালো চিত্রা, তবে চোখে পড়ল না বড় কাউকে। ওই বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এসেছে। বাচ্চাগুলো চিত্রার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে আর একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে।
নিজেকে আপ্রাণ স্বাভাবিক রাখার চেষ্টা করল চিত্রা, তবে পারল না। বাচ্চাগুলো তার দিকে এগিয়ে আসছে। চিত্রার ইচ্ছে করছে ওঠে এক দৌড়ে চলে যেতে ছাদ থেকে, তবে এক চুলও নড়তে পারছে না সে। নার্ভ উত্তেজিত হয়ে আছে, শরীর মৃদু কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বিচিত্রার ভয় কমিয়ে ছাদে উঠে এলো তার বয়সী একদল মেয়ে, যাদের চোখে মুখে উপচে পড়ছে আনন্দ। আনন্দে আটখানা হয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল চিত্রাকে। চিত্রার হঠাৎ চোখ ভিজে উঠল, কিসের জন্য তার কান্না কাঁদছে কে জানে। মিনিট দুয়েকের মধ্যে ছাদে মানুষে ঘিচিমিচি করতে লাগলো। জনে জনে এসে হলুদ লাগাতে লাগলো চিত্রার গয়। রাইজার হাত চেপে ধরে শটান হয়ে দাঁড়িয়ে আছে কিয়ান। এত মানুষের ভিতে তার ব্ল্যাক বাটারফ্লাইকে কিছুতেই নাচতে দিবে না সে। একটু সবার সঙ্গে নাচি, একটু। প্লিজ কিয়ান। না। প্লিজ প্লিজ প্লিজ। কঠিন চোখে তাকালো কিয়ান, রাইজার মুখের কাছে ঝুঁকে এসে ঠান্ডা স্বরে বলল, আমার সামনে যত খুশি নেচো, তবে পাবলিক প্লেসে না ব্ল্যাক বাটারফ্লাই। রাইজা আর কথা বাড়ালো না, শুধু শুধু পাগলা কুত্তাকে খোঁচানো ঠিক হবে না, শেষে তারই ক্ষতি হবে, কুকুরটির নয়। রাইজা আপন মনে তাকিয়ে রইল চিত্রার দিকে, কি যে সুন্দর লাগছে তাদের। রাইজার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ান, কিয়ানের হার্টবিট বেড়ে গিয়েছে। বাসন্তী রঙা শাড়ি, হালকা সাজসজ্জার, ফুলের গহনা, অদ্ভুত এক সুঘ্রাণ ভেসে বসছে রাইজার গা থেকে। কিয়ানের ইচ্ছে করছে রাইজাকে একটু আদর করে দিতে, কিন্তু তা এখন সম্ভব হয়। তারা এখন বাংলাদেশে আছে। দীর্ঘশ্বাস ফেলে হাতের বাঁধন আরো দৃঢ় করল কিয়ান, ফিসফিস করে বলল, ব্ল্যাক বাটারফ্লাই, আজ রাতটা আমার চাই। বিস্মিত চোখে তাকালো রাইজা, ফাঁকা ঢোক দিল, কিয়ানের আজ রাতটা আমার চাই মানে? তার ছোট্ট জীর্ণশীর্ণ দেহখানায় বর্ষর ঘূর্ণিঝড় বইয়ে দেওয়া। যে সে ঝড় নয়, সিডর, আইলা, মহাসেন, রোয়ানু, মোরা, নার্গিস, ফণি ও বুলবুল। অস্পষ্ট স্বরে রাইজা বলল, কিয়ান, কাল প্রীতম ভাইয়ার বিয়ে। হাসল কিয়ান রাইজার দিকে তাকিয়ে ফ্যাসফ্যাসে গলায় বলল, বিয়ে জারি হোক, বাসর আমাদেরও। বিরক্ত হয়ে কাইফের দিকে তাকালো বিচিত্রা, চাপা স্বরে বলল, আপনার সমস্যা কি? দূরে সরে দাঁড়ান। এভাবে গা ঘেঁষে দাঁড়াচ্ছে কেন? রিহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল বিচিত্রার পানে, নিজের রাগ নিয়ন্ত্রণের বৃথা চেষ্টা করছে। রিহানকে রাগাতে পেরে মনে মনে খুশি হলো কাইফ, এহহ আসছে তার বউকে বিয়ে করবে, শালা তোর চরিত্র ঠিক নয়, আগে চরিত্র ঠিক কর। ফিসফিস করে কাইফ বলল, ওইদিকে চলো, কথা আছে। বিরক্তির চোখে তাকালো বিচিত্রা, অতপর চলে গেল চিত্রাদের ওখানে। গান বাজছে, গানের তালে তালে নাচছে একদল তরুণী। লীলাবালি লীলাবালি। বড় যুবতী সই গো। বড় যুবতী সই গো। কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি লীলাবালি। বড় যুবতী সই গো। বড় যুবতী সই গো। কি দিয়া সাজাই মুতরে। মাথা চাইয়া টিকা দিমু। জোরোয়া লাগাইয়া সই গো। জোরোয়া লাগাইয়া সই গো। কি দিয়া সাজাই মুতরে। নাক চাইয়া নাকফুল দিমু। পান্না লাগাইয়া সই গো। পান্না লাগাইয়া সই গো। কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি লীলাবালি। বড় যুবতী সই গো। বড় যুবতী সই গো। কি দিয়া সাজাই মুতরে। ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিল প্রীতম, সারাদিনের ধকল কাবু করেছে। ঈশ্বর, ঠোঁট ফুলে ফেপে একাকার। ছি, নতুন বরের ঠোঁট কাটা দেখলে লোকে কি ভাববে? লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে প্রীতমে। বেচারার ঠোঁট কেটে একাকার, আহা কি যে কষ্ট তার, নতুন বউয়ের ঠোঁটে সে চুমু খাবে কিভাবে? আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে লাগলো প্রীতম, হাত পা ছুঁড়ে তার কাঁদতে ইচ্ছে করছে। তার দীর্ঘদিনের শখ, বিয়ে করা বউকে চুমু খাবে, এই থেতলে যাওয়া ঠোঁট দিয়ে সে এখন চুমু খাবে কিভাবে? লম্বা শাওয়ার নিয়ে বেরোলো রাইজা, কিয়ানকে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদুস্বরে বলল, আপনিও শাওয়ার নিয়ে নিন। ঘাড় কাত করে হাসল কিয়ান, আচমকা দৌড়ে এসে রাইজাকে কোলে তুলে আবার ওয়াশরুমে চলে গেল। যেতে যেতে বলল, আমাদের বাসরটা না হয় ওয়াশরুমের হোক, ব্ল্যাক বাটারফ্লাই। হতভম্ব হয়ে গেল রাইজা, চেঁচিয়ে উঠতে নিলেই তার ওষ্ঠদয় দখল করে নিল এক উন্মাদ পুরুষ। যার উন্মাদ স্পর্শে কেঁপে কেঁপে রাইজা, কিয়ানের স্পর্শ আরো দৃঢ় হতে লাগলো, রাইজার গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঝর্ণা ছেড়ে দিল কিয়ান, রাইজা তার কোলে এখনো। ফিসফিস করে কিয়ান বলল, আমাকে রেখে শাওয়ার নেওয়ার শাস্তি দিচ্ছি।
পিটপিট করে চোখ মেলল রাইজা, সে যা ভেবেছিল তা নয়। কিয়ান মিটমিট করে হাসছে। দীর্ঘশ্বাস ফেলল রাইজা, কিয়ানের কোল থেকে নেমে ওয়াশরুম থেকে চলে যেতে নিলেই হাতে হ্যাঁচকা টান পড়ে। হ্যাঁচকা টান সামলাতে না পেরে রাইজা কিয়ানের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে যায়। রাইজাকে বুকের সঙ্গে চেপেই ধরে হিসহেসিয়ে কিয়ান বলল, ভুলেও আমার থেকে দূরে পালানোর চেষ্টা করবে না মাই ব্ল্যাক বাটারফ্লাই। রাইজার কোমর জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিল কিয়ান। অস্পষ্ট স্বরে বলতে লাগলো, ইউ আর অনলি মাইন ব্ল্যাক বাটারফ্লাই, ইউ আর অনলি মাইন। মুচকি হাসল রাইজা, নিজেও কিয়ানকে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, আইম অল ইয়োর্স অলওয়েজ। কাইফ ক্লান্ত পায়ে ছাদে উঠে গেল। বিচিত্রার মতো সেও রেলিংয়ে পা ঝুলিয়ে বসল। বিচিত্রার পছন্দের গানটা মনে করতে চেয়েও পার না। দীর্ঘশ্বাস ফেলল কাইফ। তার জীবনটা কেমন যেন হয়ে গিয়েছে, কোনো কিছুই স্বাভাবিক নয়। সব আছে তবুও কিছু নেই তার। বিকট শব্দে ফোন বেজে উঠল। বিচিত্রার বিরক্ত হয়ে ঘুম জারানো চোখ পিটপিট করে খুলল। কল রিসিভ করে বলল, হ্যাঁ বলুন। হাসল কাইফ পা নাচাতে নাচাতে বলল, তোমাকে সবসময় রেলিংয়ে পা ঝুলিয়ে বসাতে বকাঝকা করতাম। অথচ আমি আজ রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছি। নামুন, পড়ে যাবেন তো। পড়ে গেলে পড়ে গেছলা। তামসা করবেন না অযথা। নামুন। একটা গান শোনাবে? না, একটু শোনাও। তোমাকে খুব শুনতে ইচ্ছে করছে। ব্যস্ত ভঙ্গিতে হেঁটে আসছে রাফি। মেঝের বামিতে পা পিছলে হুমড়ি খেয়ে রাফি পড়ে গেল তুলতুলে এক বস্তার উপরে। পিটপিট করে তাকিয়ে যাকে দেখল, এতে মিনি হার্ট অ্যাটাক হয়ে গেল রাফির। হার্টবিট বেড়ে গেল, শরীর কাঁপতে লাগলো রাফির। দ্রুত উঠে দাঁড়িয়ে জেবাকে টেনে তুলল মেঝে থেকে। রাফির মনে হচ্ছে এক্ষুনি তাকে গলা টিপে মেরে ফেলবে জেবা। রাফি দ্রুত হেঁটে এগুতে লাগলো আর অমনি পা পিছলে আবার পড়ে গেল। জেবা হতভম্ব হয়ে গেল। হতভম্ব ভাব দ্রুত কাটিয়ে দ্রুত এগিয়ে গিয়ে রাফিকে টেনে তুলল। মৃদুস্বরে বলল, আপনার চোখ কথায়। চোখ পকেটে করে ঘুরেন। একটা মানুষ এত নির্বোধ হয় কি করে? আশ্চর্য। পকেট হাতড়ে রুমাল বের করে কপালের ঘাম মুছল রাফি। আমতা আমতা করে বলল, তাড়াহুড়োয় ছিলাম তো তাই খেয়াল করিনি। আমার একটু কাজ আছে, উপরে যেতে হবে, যায় কেমন? বলেই দ্রুত হাঁটা ধরল রাফি। ঠোঁট টিপে হাসল জেবা, মৃদুস্বরে বলল, সাবধানে উঠুন সিঁড়ি পিচ। জেবা মুখের কথা শেষ করতে পারল না, তার আগেই হুড়মুড়িয়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেল রাফি। জেবা হতভম্ব হয়ে দেখল কেবল রাফির গড়িয়ে পড়া। রাফি পরপর তিনবার পা পিছলে পড়ে 16 কলা পূর্ণ করল। হঠাৎ বিকট শব্দে দৌড়ে এলো সকলে। রাফিকে এভাবে চিত হয়ে পড়ে থাকতে দেখে হতভম্ব হয়ে গেল। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নামতে নামতে কবির চৌধুরী বলল, আহা, বেচারা পড়ল কিভাবে? টেনে তুলে ওকে দেখো, কোথাও কাটলো না তো? ঠোঁট টিপে হাসল জেবা, মৃদু মৃদুস্বরে বলল, আমি জানি না চাচা। রাফিকে ধরে উঠালো কাইফ, প্রীতম, প্রত্যয় এবং ধরে ধরে ঘরে নিয়ে গেল। বেচারা সিঁড়ি থেকে পড়ে জ্ঞান হারিয়েছে। ওড়নার কোণ টেনে মুখে গুজে দিল জেবা। হাসির তোপে শরীর কাঁপছে তার। তবুও হাসি থামাতে পারছে না। মনে মনে জেবা বলল, বেকুব একটা। হলরুমে ঘটা ঘটনার এক চুলও জানল না কিয়ান এবং রাইজা। দীর্ঘ সময় ধরে শাওয়ার নেওয়াই চোখ, নাক, মুখ ঈষৎ লালচে হয়ে উঠেছে। বিরক্ত হয় কিয়ানের হাত থেকে তলায় টেনে নিজের চুল নিজেই মুছতে লাগলো রাইজা। টান টেনে ভাঙা গলায় বলল, আপনি আর এক মাসেও আমার ধারে কাছে আসবেন না। আপনার হট শাওয়ারের চক্করে আমার ঠান্ডা লেগে গিয়েছে। হাসল কিয়ান রাইজার গা ঘেঁষে বসে রাইজার কোমর জড়িয়ে কাঁধে চিবুক ঠেকালো। হাসকি স্বরে বলল, এক্ষুনি আদর করব বউ। কিয়ানের ঠোঁট কাটা কথায় লজ্জায় নুয়ে গেল রাইজা। লালচে হওয়া নাক মুখ আরো লালচে হয়ে উঠল। কিয়ানের বুকে মুখ গুজে রাইজা বলল, আপনি এত নির্লজ্জ পুরুষ কেন? বউ আমার লাজুক তাই আমাকে নির্লজ্জ হতে হয়, নয়তো এই জীবনে বাচ্চা কাচ্চা হবে না। কিয়ানের লাগাম ছাড়া কথায় নুয়ে গেল লজ্জাপতি লতার ন্যায় রাইজা। রাইজাকে আরো লজ্জায় ফেলতে ফিসফিস করে কিয়ান বলল, আমাদের টুইন বেবি কিংবা ট্রিপল বেবি হবে। হ্যাঁ। রাফির পায়ে মলম মালিশ করে দিচ্ছে জেবা। মলম মালিশ করতে কররে উড়নার কোণ মুখে গুজে দিল। তার হাসি যেন আজ থামছেই না। চোখ তুলে একবার তাকালো রাফির পানে, অতঃপর উচ্চস্বরে হেসে ফেলল।
হাসতে হাসতে তার পেটে খিল ধরে গেল, চোখ থেকে পানি বেরিয়ে এলো, তবুও হাসি থামাতে পারল না। দীর্ঘশ্বাস ফেলল রাফি, তার সঙ্গে কেন এসব হয় সব সময়? কেন যেবার সামনেই তাকে পড়তে হলো? বিয়ের আয়োজন জোরদারে চলছে, বড়রা কাছে ছুটছে তো বাচ্চারা অকারণে। বাচ্চা কাচ্চাদের হৈহুল্লোড় যেন লেগেই আছে রহমান ভিলায়। দীর্ঘদিন পর এত আয়োজন করে বিয়ে হচ্ছে রহমান ভিলার। আজ রহমান ভিলার বড় মেয়ে চিত্রা রহমানের বিয়ে। লাল খয়েরি রঙা লেহেঙ্গায় কি যে অপরূপ লাগছে চিত্রাকে, তানিয়া রহমান অবাক হয়ে মেয়েকে দেখতে লাগলেন। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এত সুন্দর মেয়েটি তার। তানিয়া রহমান এগিয়ে গিয়ে চিত্রার কনিষ্ঠা আঙুল কামড়ে দিল হালকা করে। চোখ থেকে কাজল নিয়ে কানের পিছে লাগিয়ে দিল, যেন কারো নজর না লাগে। আদুরে স্বরে চিত্রা বলল, ও ও আম্মু, বলো না আমায় কেমন লাগছে। মুখ ঘুরিয়ে নিলেন তানিয়া রহমান। মায়ের নজর লাগে বেশি বলে একটি প্রচলিত কথা আছে। তানিয়া রহমান আর বসলেন না মেয়ের পাশে, উঠে চলে গেলেন। তানিয়া রহমানের যাওয়ার পানে তাকিয়ে রইল চিত্রা। হঠাৎ চিত্রার মন খারাপ হয়ে গেল। তার মা কি কাঁদছে? এত শক্ত মানুষটাও কাঁদতে জানে। শাড়ির আঁচলে মুখে রান্নার দিকটায় গেলেন তানিয়া রহমান। খাবার দাবারে তার বেশ ঝোঁক। তার মেয়ের বিয়ের খাবার খারাপ খেতে হলে সে দুঃখে মরে যাবে। আছিয়া রহমানকে আসতে দেখে মৃদুস্বরে তানিয়া রহমান বলল, আপা, ওইদিকের সব ঠিকঠাক? হাসল আছিয়া রহমান। রান্নার দিকটাই অসম্ভব গরম, গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা তার। মৃদুস্বরে আছিয়া রহমান বলল, হ্যাঁ, রান্না শেষ, সব কাজও শেষ, চল আমরা রেডি হয়ে নিই। ওই বাড়ির লোক এলো বলে। চিত্রা রেডি তো? জুম্মার নামাজের পর বিয়ে পড়ানো হবে। নামাজ শেষে ওরা কাজী ইমাম সঙ্গে করেই নিয়ে আসবে। চল চল, এখন রেডি হয়ে নেয় আমরা। কথা বাড়ালেন না তানিয়া রহমান, চলে গেলেন জায়ের সঙ্গে। খয়েরি রঙা জামদানি শাড়ি পরল বিচিত্রা। এত গরমে তার ভারী কোনো সাজসজ্জার গহনা, লেহেঙ্গা পরতে ইচ্ছে করেনি। তাই হালকা সাজসজ্জার সঙ্গে অল্প স্বল্প গহনা, খয়েরি রঙা জামদানি শাড়ি, এতেই বিচিত্রার সৌন্দর্য ঠেকরে বেরুচ্ছে। চিত্রাকে খাইয়ে দিতে দিতে গম্ভীর স্বরে বিচিত্রা বলল, তুই সকালে খাসনি, দুপুর হয়ে গিয়েছে প্রায়, এখনো না খেলে চলবে। একটু খেয়াল রাখতে পারিস না? ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিস না? এভাবে চললে সংসার সামলাবি কি করে? কপাল চাপড়ালো চিত্রা, কাদো কাদো ভঙ্গিতে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে দুহাত জুড়ে বলল, আমার খালাম্মা, আপনি দয়া করে থামেন আর চুপচাপ খাইয়ে দিন আমায় প্লিজ। হেসে ফেলল বিচিত্রা, বনের মুখে শেষ লোকমা তুলে দিয়ে বলল, এত বড় হয়েও এইসব বাচ্চামি গেল না তোর? রাইজা আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখে নিল। না, বেশ সুন্দর লাগছে তাকে। আজ তারা 5 বান্ধবী একই রকম জামদানি শাড়ি পরেছে, একই রকম করে সেজেছে। রাইজা শাড়ির আঁচল ঠিক করতে করতে বেরিয়ে গেল। রাইজাকে দেখে চমৎকার করে হাসল জেবা। মৃদুস্বরে বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোকে রে রাইজা। লাজুক হাসল রাইজা, এগিয়ে এসে আলতো করে জড়িয়ে ধরল জেবাকে। ঠোঁট টিপে হেসে বলল, তোমাকেও ঝাক্কাস লাগছে আপা। রাফি ভাই দেখলে নিশ্চয়ই আরো 4-5 বার পা পিছলে আলুর দম হয়ে যাবে। রাফির পড়ে যাওয়ার দৃশ্যটা মনে হতেই উচ্চস্বরে হেসে ফেলল জেবা। হাসতে হাসতে বলল, তুই তো দেখিসনি রে রাই, দেখলে তুই হাসতে হাসতে মাটিতে গোড়াগড়ি খেতিস। আমি ভেবে পাই না, একজন পুরুষ মানুষ কিভাবে এমন কেবলা কান্ত হয়। মানুষ এত বোকা হয় রে রাই। কথায় কথায় আছাড় খাই উনি। উনার নাম রাফি না হয়ে আছাড় আলী হলে ভালো হতো খুব। নামের সঙ্গে কাজের মিল পাওয়া যেত তবে। রাইজা আর কথা বলতে পারল না। হাসতে হাসতে তার পেটে খিল ধরে গেল। ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই দেখল, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কিয়ান। কিয়ানের দৃষ্টি শীতল, ঠোঁটে সূক্ষ্ম চাপা হাসি। রাইজা ফাঁকা ঢোক গিলল। শুভ্র রঙের পাঞ্জাবিতে মায়ামো লাগছে কিয়ানকে। রাইজাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রুজোড়া নাচালো কিয়ান। চিবুক নুয়ে ঠোঁট কামড়ে হাসল। এগিয়ে যেতে যেতে কিয়ান বলল, সবাই তো রওনা হয়ে গেল, তোমরা দাঁড়িয়ে আছো কেন? জলদি চলো, নাকি বিয়ে শেষ হলে যাবে? কেউ আর কথা বাড়ালো না, পা বাড়ালো কিয়ানের সঙ্গে সঙ্গে। রাইজা লজ্জায় হাঁসফাঁস করছে, জেবার সামনে তার হাত শক্ত করে ধরে আছে কিয়ান। রাইজা বার ইশারায় কিয়ানকে হাত ছাড়তে বললেও ছাড়ল না। দীর্ঘশ্বাস ফেলল রাইজা।
ফ্রন্ট সিটে বসে সিটে মাথা এলিয়ে দিল। সিটে উঠে বসতে গিয়ে ধাক্কা খেল জেবা, চোখ বড় বড় করে তাকালো কিয়ানের পানে। কত কি বলছে জেবার চোখ, অথচ মুখ ফুটে দুলাইনও বলতে পারল না, কিয়ানের হিমশীতল চাহনি দেখে। বিরক্তি নিয়ে রাফির পাশে বসল জেবা। জেবা খেয়াল করল রাফির ছটফটানি। জেবা অবাক হয়ে দেখল, হাঁটুর উপর রাখা রাফির হাতগুলো কাঁপছে। বারবার বাহাতের কবজিতে ঘাম মুছছে। গাড়িতে এসি চলছে তবুও এত ঘামছে কেন ছেলেটি? ঘাড় বাঁকিয়ে তাকালো রাফির পানে, চোখের ইশারায় জিজ্ঞেস করল কি হয়েছে। আড়ষ্ট হয়ে বসলে রাফি, বার কয়েক চোখের পাতা ফেলে অস্পষ্ট স্বরে বলল, কিছু না এমনি এমনি। চিবুক নুইয়ে হাসল জেবা, মেয়ে মানুষের মতো কেমন ছটফট করছে ছেলেটা। বকার মতো একই কথা দুবার করে বলছে। যেবার ইচ্ছে করল বলতে, আমি চোখ বন্ধ করছি সময় 2 মিনিট, এই 2 মিনিট আপনি চাইলে আমায় চুমু খেতে পারেন। ঈশ্বর, না জানি কতটা ভরকে যাবে ছেলেটা। আচ্ছা, এই ছেলেটা তখন কি করবে? এক দৌড়ে পালিয়ে যাবে? অবশ্যই যাবে। চুমু খাওয়ার সাহস কিংবা দুরসাহস কোনোটাই নেই রাফির। বিচিত্রা, তাইবা, জোহরা আরও গুটি কয়েক মেয়ে কি যেন বানাচ্ছে। কি বানাচ্ছে তারা? শরবত। শরবত কেউ চাল ধোয়া পানি দিয়ে বানায়। আর আর শরবতে ওরা গুঁড়ো মরিচ মেশাচ্ছে কেন? কি করবে এই শরবত নামক বিষ দিয়ে? আঁকতে উঠল রোমানা, ভীত চোখে তাকিয়ে রইল একদম মেয়ের দিকে। তারা কি করছে ভেবেই কাটা দিচ্ছে তার পুরো শরীরে। আঁতকে ওঠে রোমানা, বলল, অমা, এ কি করছো তোমরা? মিষ্টিতে বোম্বাই মরিচ ঘষে দিচ্ছ কেন? হহ বাবা, লেবুর শরবতে কেউ চিনির বদলে লবণ দেই। তাইবা এগিয়ে এসে ছোট্ট রোমানার মাথায় গাঁটটা মেরে ঝুঁকে এসে ঠোঁট টিপে বলল, দুলাভাই, এর থেকে টাকা নিবি না? নিবি তো? তাহলে চুপ করে দেখ আমরা কি করছি, একদম উল্টো পাল্টা কিছু করবি না। বললে বাড়ির ছাদ থেকে লাথি মেরে ফেলে দিব বলে দিচ্ছি রোমানা। সকলের দিকে এক পলক তাকিয়ে বাধ্য মেয়ের মতো দুপাশে মাথা নাড়ালো রোমানা। গেইটের কাছে টেবিল পেতে শরবত, মিষ্টি, পানি, পান সুপারি, কেচি রাখল। লাল রঙের ফিতা দুপ্রান্তে বেঁধে রাখল। সকলের ধৈর্যের বাঁধ ভেঙে বরের গাড়ি দেখা গেল, চারিপাশে ধ্বনি শোনা গেল, বর এসেছে, বর এসেছে। চিত্রার বুক ধূপ করে উঠল, এই সময়টাই এত অস্থিরতা কাজ করে কেন? কেন এত হাঁসফাঁস লাগে? কেন বুকের ভেতরটায় জায়গা পাওয়া যন্ত্রটা দ্রুত বেগে ছোটাছুটি করে? টিস্যু দিয়ে কপালের ঘাম মুছল চিত্রা, তার কেমন যেন লাগছে, কান্নাও পাচ্ছে খুব। এই বাড়িটাই আজ তার শেষ দিন। আজকের পর এই বাড়ির মেহমান হয়ে যাবে সেও। বছরে এক দুবার বেড়াতে আসবে, দলে দলে লোক এসে জিজ্ঞেস করবে, কিরে কবে যাবি? কত দিন থাকবি? কবে এসেছিস? জামাই সঙ্গে এসেছে তো? এই মানুষগুলো ক্ষণে ক্ষণে মনে করিয়ে দিবে এই বাড়িটা আর তার নয়, সেও এই বাড়ির মেহমান, সেও আর 5টা মেহমানের মতো বেড়াতে এসেছে। এই বাড়ি, বাড়ির মানুষ, এই ঘর সব দূরে সরে যাবে, রয়ে যাবে কেবল স্মৃতি। আস্ত বাড়িটা জুড়ে ছিল তার বসবাস, একদিন হুট করেই তার সকল অস্তিত্ব মিলিয়ে যাবে ইট, বালি, সিমেন্টের সঙ্গে। এই বাড়িটাই যে তার বেড়ে ওঠা, সে কথা বেমালুম ভুলে তাকে মেহমান বানিয়ে দেওয়া হবে। সে এই বাড়িতে খালি হাতে আসতে লজ্জা পাবে। পাড়া প্রতিবেশী, বাড়ির লোক হা করে তাকিয়ে থাকবে, সঙ্গে করে সে কি নিয়ে এসেছে। কত বড় কাপড়ের ব্যাগ নিয়ে এসেছে, কত দিন থাকবে, কি খেতে দিবে, এইসব ভাবনায় মগ্ন হয়ে পড়বে তারা। এই বাড়িতে এসেই চিৎকার করে বলতে পারবে না, আম্মু আমার জামাটা কই, আমার জুতোটা কই, আমার এটা কই, ওটা কয়, খুঁজে পাচ্ছি না। কিভাবে বলবে সে? তখন যে তার সকল কিছু বাক্সবন্দি থাকবে। তার এলোমেলো নোংরা রুমের পরিবর্তন ঘটবে, অন্য কেউ জায়গা করে নিবে এই রুমে, কিংবা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখার ঘর হয়ে যাবে। এক দফা ঝগড়া শেষে আরেক দফায় ঝগড়ার প্রস্তুতি চলছে দেখে লাজুক ভঙ্গিতে হাসল প্রীতম, প্রায় অস্পষ্ট স্বরে বলল, দিয়ে দাও যা চাইছে। প্রীতমের কথায় তেতে উঠল বরপক্ষের সকলে, তাতে দাঁত পিষে বলল, চুপ থাক শালা। দীর্ঘশ্বাস ফেলল প্রীতম, এদের যন্ত্রণায় পিষে যাচ্ছে প্রীতম, তার যে হাঁসফাঁস করছে হৃৎপিণ্ড, কখন দেখবে তার ঝাঁঝের রানীকে। লাল খয়েরি রঙা লেহেঙ্গায় কেমন লাগছে তাকে। নিশ্চয়ই আসমানের পরী লাগছে তাকে। প্রীতমের অস্থিরতা খেয়াল করে গম্ভীর স্বরে কিয়ান বলল, তা বালিকা থুক্কু শালিকা, তোমাদের দাবি কি?
একসঙ্গে চেঁচিয়ে উঠল সবগুলো মেয়ে, আমাদের 50,000 টাকা লাগবে। বিষম খেল সকলে, পকেট থেকে 20,000 টাকার বান্ডিল বের করে এগিয়ে দিল মেয়েগুলোর দিকে। গম্ভীর স্বরে বলল, ঝামেলা শেষ করো বালিকা শালিকা তালিকারা। এমন গম্ভীর স্বরে কেউ রসিকতা করতে পারে তা কেউ আগে দেখেনি বিধায় ভিড়মি খেল। কেউ আর কথা বাড়ালো না, শরবতের ট্রে এগিয়ে দিয়ে বলল, যে কোনো একটা গ্লাস তুলে নিন দুলাভাই। লজ্জায় নুয়ে গেল প্রীতম, লাজুক চোখে তাকালো কিয়ানের পানে, কিয়ানের ইশারা পেয়ে বেছে বেছে প্রীতম লবণের শরবত হাতে তুলে নিল। লাজুক ভঙ্গিতে গ্লাসে চুমুক দিয়ে হতভম্ব হয়ে গেল, তার ধারণাতেও ছিল না মেয়েগুলো এত বিচ্ছু। প্রীতম ভেবে পেল না কি করবে, আল্লাহ আল্লাহ করে মুখে নেওয়া লবণের শরবত গিলে ফেলল। তাইবা ঠোঁট টিপে হাসল, বোম্বাই মরিচ ঘষা মিষ্টি কাটা চামচে গেথে এগিয়ে দিল প্রীতমের দিকে। প্রীতম বাদ সাধল না, অর্ধেক মিষ্টি কামড় দিয়ে মুখে নিতেই দ্বিতীয় দফায় হতভম্ব হল। ঝালে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ার মতো অবস্থা, বিয়ে করার যে এত কষ্ট সে আগে ভাবেনি। কাইফ পানির বোতল প্রীতমের দিকে এগিয়ে দিয়ে বলল, হজম করা ছাড়া উপায় নেই। বিয়ে করে বউ নিয়ে যাওয়ার পর এই সব বাচ্চা কাচ্চার পিচ্ছিদের দেখে নিও। আপাতত ঝামেলা করার দরকার নেই। প্রীতম কেচি দিয়ে লাল রঙের ফিতা কেটে ভেতরে প্রবেশ করল। প্রীতমের শরীরে আগুন জ্বলছে ঝালে, তার কেঁদে কেটে অস্থির অবস্থা মনে মনে। তবে মুখে একটি রাও করল না। যেতে যেতেই প্রীতম শুনল কিসের যেন কথা কাটাকাটি হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল প্রীতম, বিড়বিড় করে বলল, বাঙালি বিবাহে ঝুটঝামেলা না হইলে বিবাহ সম্পূর্ণ হয় না। কিয়ানের দিকে তাকিয়ে প্রীতম বলল, কিয়ান ভাই দেখেন না, এরা ঝামেলা না করে কি একটু শান্তিতে থাকতে পারে না? উফ। হাসল কিয়ান, পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে এগিয়ে গেল। সামান্য লবণ কম হয়েছে বলে কেউ ঝগড়া করে দাদা? বাবুর্চি হইছি বইলা আমার কি কোনো মানসম্মান নাই? আপনি এমনপ চিল্লানকে? মন না চাইলে খাইবেন না। গম্ভীর স্বরে কিয়ান বলল, আপনার ঝগড়া করছেন কেন? লবণ কম হতেই পারে, লবণ মিশিয়ে নিন। চোখ গরম করে তাকালো বৃদ্ধ, কর্কশ কণ্ঠে বলল, এই ছোকরা কম কথা বলো, তুমি কে মাতব্বরি করার? একদম আমার আর বাবুর্চির মাঝে আসবে না বলে দিচ্ছি। কিয়ান চোখের ইশারায় বাবুর্চিকে যেতে বলে সেও চলে গেল। এমন দুয়েকটা ঝামেলা না হলে ঠিক বাঙালি বিয়ে মনে হয় না। রাইজাকে দেখে কিয়ান রাইজার দিকে এগিয়ে গেল, নিভু নিভু কণ্ঠে বলল, মাই ব্ল্যাক বাটারফ্লাই, তোমার এই আগুন রূপ দেখে আমি ঝলসে যাচ্ছি। দিস ইজ নট ফেয়ার, আমাকে ঝলসাতে এসে তুমিও কিন্তু ঝলসে যাবে সোনা। হঠাৎ কিয়ানের উপস্থিতিতে চমকে উঠল রাইজা, ভীত চোখে তাকিয়ে বলল, আপনি একটু শব্দ করে আসতে পারেন না? এভাবে পা টিপে টিপে কেউ হাঁটাচলা করে? আপনি কি ভূত? ঠোঁট টিপে হাসল কিয়ান সামান্য ঝুঁকে এসে হাসকি স্বরে বলল, সাইডে চলো, একটা চুমু খাবো। এখানে চুমু খেতে আমার অবশ্য আপত্তি নেই, তবে তোমার হয়তো ভালো লাগবে না। তাই সাইডে চলো, তোমার লিপস্টিকের ফ্লেভার টেস্ট করব। হতভম্ব হয়ে গেল রাইজা, কি বলল কিয়ান? এই বিয়ে বাড়িতে সাইডে চিপাই চাপাই যাবে? ছি, কক্ষণই না। রাইজা কঠিন করে ফেলল চোখ মুখ, কাঠিন্য ধরে রেখেই চাপা স্বরে বলল, একদম পাগলামো করবেন না কিয়ান, তাহলে আমি অসম্ভব রেগে যাব বলে দিচ্ছি। রাতে কিন্তু একদম ছাড় দিব না, যতই তালবাহানা করো শোনা। বিয়ে বাড়ি তাই ছাড় দিচ্ছি, রাতে সুন্দর করে সেজেগুজে আমায় ইমপ্রেস করবে। চোখ সরু করে তাকালো রাইজা, বিড়বিড় করে বলল, আপনাকে আর না বলে পারছি না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কিয়ান রাইজার মতো বিড়বিড় করে বলল, কি না বলে পারছো না ব্ল্যাক বাটারফ্লাই? নাথিং। সামথিং। উফ উফ। উফ উফ। বিরক্তির চোখে কিয়ানের পানে তাকালো রাইজা, বিরক্তিকর কণ্ঠে বলল, আপনি শুধু শুধু আমায় বিরক্ত করছেন কিয়ান। বিরক্ত করছি? কিয়ানের চোয়াল শক্ত হয়ে এসেছে, নাকের পাটা ফুলে উঠেছে, চোখমুখের কাঠিন্য ভাব ফুটে উঠেছে দেখে ভরকে গেল রাইজা। আমতা আমতা করে বলল, না, আপনি আশেপাশে থাকলে আমার ভালো লাগে। আচ্ছা শুনুন না। হুম। আপনি যদি এখন রাগ না করেন এবং আমাকে বিয়েতে দুষ্টুমি করতে দেন তাহলে আমি আপনাকে একটা সারপ্রাইজ দিব। চকচকে চোখে তাকালো কিয়ান আহ্লাদি স্বরে বলল, কি সারপ্রাইজ ব্ল্যাক বাটারফ্লাই? ঠোঁট টিপে হাসল রাইজা নিভু নিভু কণ্ঠে বলল, রাতে বলবো, ঘুমানোর সময়।
কিয়ানের এক্ষুনি শুনতে ইচ্ছে করছে, তবুও রাইজাকে জোর করল না। মুচকি হেসে মৃদুস্বরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমায় বিরক্ত করব না, তবে কোনো ছেলের সঙ্গে কথা বলবে না একদম। তুমি শুধু আমার। বিচিত্রাকে দেখে ছুটে গেল কাইফ, মনে সাহস সঞ্চয় করে বলল, কি করছো? গম্ভীর স্বরে রাইজা বলল, কি চাই? তোমাকে, সঙ্গে চলো। না। বিচ্ছেদ চাচ্ছ? আমাদের বিচ্ছেদ সেই কবেই হয়েছে, শুধু আনুষ্ঠানিকতা বাকি। আনুষ্ঠানিকতা হওয়াটা কি খুব জরুরি? ঠিক বুঝতে পারছি না। আমার মতো হওয়ার চেষ্টা করছো? আংশিক। খুব শোভনীয় হবে কি? হ্যাঁ হবে। আমার মতো হলে তোমাকে মানাবে না। আমার মতো হলে আমাকে দোষ দিবে কিভাবে তুমি? তখন দিব না। দোষ আছে যার, সে অন্যকে দোষ দিতে পারে না। তার মনে ভয় কাজ করে, না জানি কখন তার দোষগুলো সামনে চলে আসে। খুব কথা শিখেছ। পরিস্থিতি শিখিয়ে দেয়। হাসলো কাইফ বেহা হয়ে বলল, চলো না আমার সঙ্গে। আমি খুব সস্তা ধরনের মানুষ তো, আপনার পাশে ঠিক মানাবে না। রাফি হাত ধুতে গিয়ে দেখে, ইতিমধ্যে জেবা বেসিনে হাত ধুচ্ছে, মনে সাহস সঞ্চয় করে বড় বড় নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল রাফি। আর অমনি কাদামাটিতে পা পিছলে আলুর দম হয়ে গেল রাফি। ভয়ে তার অন্তরাত্মা কাঁপছে, না জানি জেবা এখন তার কি হাল করে। ভয় ভয় ভীত চোখে তাকালো রাফি, এবং সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল। আগুন চোখে তাকিয়ে আছে জেবা, জেবার চোখ থেকে যেন আগুন ছাড়ছে। রাফি উঠতে গিয়ে আবার করে গেল জেবার উপর, জেবা মৃদু চিৎকার করলো, উমা গো করে। রাফি তুই আজ ইন্নালিল্লাহ হয়ে যাবি। রাফি উঠে দাঁড়িয়ে জেবাকে টেনে তুলল, চিবুক নুয়ে মিনমিন করে বলল, আমি সত্যি বুঝতে পারিনি কিভাবে পড়ে গেলাম। কোমরে দুহাত রেখে রাগান্বিত চোখে তাকালো জেবা, তাতে দাঁত পিষে বলল, মিস্টার আছার আলী, আপনার সমস্যা কোথায়? আপনি কথায় কথায় আছাড় খান, খান তো খান, আমার উপরে পড়ে কেন? কি সমস্যা আপনার? এই তাকান, আপনি তাকান আমার দিকে, তাকান বলছি। একদম ভেজা বেড়াল সাজবেন না, আপনি একটা মিনমিনে শয়তান। সব বুঝেন তবুও নাটক করছেন। কথায় কথায় পড়ে যাওয়া জন্মগত দোষ আপনার। একটা মানুষ এত আছাড় খাই কিভাবে? হ্যাঁ, আপনি আর যদি আমার উপর কিংবা আমার সামনে পড়েছেন তো আপনার ঠ্যাং ভেঙে দিব আমি। যত সব ফাউল। রাগে হিতাহিতজ্ঞান শূন্য হয়ে গেল জেবা, তার শরীর কাঁপছে রাগের জন্যে। হতাশ চোখে তাকিয়ে রইল রাফি, দীর্ঘশ্বাস ফেলল, কি যে হচ্ছে তার সঙ্গে একের পর এক। সে তো এত বোকাশোকা নয়, তবুও এই মেয়েটার সামনে একে এত নার্ভাস হয়ে পড়ে কেন? রাগে দুঃখে রাফির কাঁদতে ইচ্ছে করছে, জেবাকে খুশি করার বদলে সে আরো রাগিয়ে দিচ্ছে, বিরক্ত করছে। রিহান আপন মনে বসে বসে পান চিবুচ্ছে, খাওয়াটা জমপেশ হয়েছে। বাবুর্চির হাতখানা সোনা দিয়ে বাঁধিয়ে রাখা উচিত। রিহান শকুনের মতো লক্ষ্য রাখছে, কখন বিচিত্রার দিকে কাইফ যাচ্ছে, কথা বলছে। সে এত ভালো ছেলে নয়, যে তার ভালোবাসার মানুষকে অন্যের হতে দিবে। কবির চৌধুরী দরজা ঠেলে রুমে ঢুকলেন, চমৎকার করে হেসে বলল, বসবো। কবির চৌধুরীকে দেখে দ্রুত চোখের পানি মুছল চিত্রা, মুচকি হেসে বলল, বড় আব্বু বসুন বসুন। কেমন আছেন আঙ্কেল? মুচকি হেসে বসল কবির চৌধুরী, চিত্রার মাথায় হাত রেখে বিড়বিড় করে কি যেন পড়ল। মৃদুস্বরে বলল, বিয়ে একটা পবিত্র সম্পর্ক, এই সম্পর্কে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবনটা অন্য রকম হয়ে যাবে, তবে চিন্তা করবি না, অস্থির হবি না, সব স্বাভাবিক হয়ে যাবে। যেখানে যেভাবে থাকলে মনে শান্তি পাবি সেখানেই থাকি, তাই করবি। নিজের ভালোর জন্য মাঝে মধ্যে একটু স্বার্থপর হতে হয়, এতে ক্ষতি নেই। কখনো যদি মনে হয় প্রীতমের সঙ্গে থাকা যাচ্ছে না, কোনো কিছু না ভেবে আমার কাছে চলে আসবি। মনে করবি আমিও তোর একটা বাবা কেমন। একটা শাড়ি হাতে জেবার কাছে গেল রাফি, মিনমিন করে বলল, আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। আপনার সামনে এলে আমার কি যেন হয়, গোছানো সবকিছু এলোমেলো হয়ে যায়, বুকের ভেতরটায় তাণ্ডব হয়, শরীর কেমন কেমন করে। কি করি বলুন তো? আমিও যে অসহায়, কেউ ইচ্ছে করে কাউকে নিজের দুর্বলতা বানাই না, আমিও ভাবিনি আমি এত দুর্বল হয়ে পড়ব। আপনি প্লিজ রেগে থাকবেন না, আপনার যদি আমাকে ভালো না লাগে তাহলে আমি আপনাকে বিরক্ত করব না।
তবে আপনাকে ভালো না বেসে আমি থাকতে পারবো না, এইটুকু আপনি প্লিজ কেড়ে নিয়েন না। জেবা অবাক হলো, এই বোকাশোকা মানুষটা এত কথা বলতে পারে। বিস্মিত চোখে তাকিয়ে রইল জেবা, রাফির হাত থেকে শাড়িটা নিয়ে চলে গেল। কাদামাটিতে তার অবস্থা যাচ্ছে তাই, ভাগ্যিস কেউ তাদের একসঙ্গে দেখেনি তখন, নয়তো লোকে মন্দ বলবে। খাওয়া দাওয়া শেষ করে প্রীতমের পাশে বসল প্রত্যয় এবং এলিসা। দুষ্টু হেসে এলিসা বলল, ভাইয়া তুমি বড় ভাইয়ার আগে বিয়ে করে নিচ্ছ, তোমার লজ্জা লাগছে না? আমার কিন্তু খুব লজ্জা লাগছে, বড় ভাইয়ার আগে তোমার বিয়ে খেতে। এলিসার কথায় লজ্জায় লালা নীল হয়ে গেল প্রীতম, সত্যিই তো সে বড় ভাই রেখে বিয়ে করে ফেলছে। এলিসার পানে তাকিয়ে হেসে ফেলল, প্রত্যয় টেনে টনে বলল, কাপা বুড়ি একটা। আর প্রীতম তুই কি মেয়ে মানুষ যে এত লজ্জা পাচ্ছিস? চিত্রাকে ঘিরে সকলে বসে আছে, দাঁড়িয়ে আছে, চিত্রার শরীর কেমন যেন করছে। টলটলে চোখে চিত্রা তাকালো একবার সকলের পানে, সকলে হা করে তাকিয়ে আছে তার দিকে, চিত্রার কেমন যেন লাগছে এদের তাকিয়ে থাকা দেখে। চিত্রার নাক ঘামছে, থুতনিতে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো জানলা ভেদ করে আসা সূর্যের আলোয় চিকচিক করছে। চিত্রা লেহেঙ্গা খামচে ধরল, চারিপাশের বলা কথাগুলো সে শুনতে পাচ্ছে না। কেমন ভোঁতা যন্ত্রণা হচ্ছে মাথার ভেতরে, হৃৎস্পন্দনও বেড়ে গিয়েছে খুব। চিত্রা শুনতে পাল বহুদূর থেকে কেউ ক্রমাগত বলেই যাচ্ছে, বলো মা কবুল, বলো মা কবুল। চিত্রা মায়ের বুকে মুখ গুজে ফিসফিস করে বলল, কবুল। সকলে উচ্চস্বরে বলল, আলহামদুলিল্লাহ। একে একে রুম থেকে বেরিয়ে গেল কবির চৌধুরী, রাফায়েল রহমান, রাব্বি রহমান, কাজী, ইমামও আরও গুটি কয়েক লোক। হয়তো প্রীতমের কাছে গিয়েছে সকলে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে চিত্রা, বুক ধরফর করছে, হাত পা থরথর করে কাঁপছে, মাথাটাও ঘুরছে কেমন। চিত্রা আলতো করে শুয়ে পড়ল বিছানায়, পরিচিত এই বিছানায় আজ তার শেষ দিন। বলো বাবা কবুল। প্রীতম মৃদুস্বরে বলল, কবুল কবুল কবুল। প্রীতমের এহেম কাণ্ডে ছোট বড় সকলেই ঠোঁট টিপে হাসল। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল, পূর্ণতার স্বাদ গ্রহণ করে ফেলল চিত্রা প্রীতম। এখান থেকে তাদের পথ চলা শুরু, এই তো প্রীতম দেখতে পাচ্ছে তাদের সাজানো গোছানো সংসার। হঠাৎ করেই বিচিত্রার বুক ভার করে কান্না পাচ্ছে, তার বোনটা চলে যাচ্ছে, আজকের পর তাদের এই ভালোবাসায় ঘাটতি পড়বে। মন শান্ত করে বিচিত্রা আকাশের পানে তাকিয়ে দোয়া করল। চারিপাশে হৈহুল্লোড় শুরু হয়ে গিয়েছে, বিকেল গড়িয়ে, ধরণীতে লালচে সন্ধ্যা নেমেছে, চিত্রাকে ধরে ধরে দুতলা থেকে নামালো রাইজা এবং বিচিত্রা। হঠাৎ করেই নেতিয়ে পড়েছে মেয়েটা, হয়তো মানসিক অবস্থা খুব একটা ভালো নয়। চিত্রা স্তব্ধ হয়ে সবাইকে দেখছে, বুকেটা কেমন হু হু করে কেঁদে উঠছে। মেয়েদের জীবন এমন কেন? কেন তাদের নিজের কোনো ঘর হয় না? কোনো স্থায়ী বাসস্থান হয় না? কেন তাদের নিজের বাড়ি, ঘর, সংসার হয় না? সব কেন অন্যের থেকে যায়? এর কোনো উত্তর কি আছে? না, নেই, এর উত্তর কোনো মেয়ের কাছেই নেই, তবুও হাজার শতাব্দী ধরে চলে আসছে এই নিয়ম। একটা সংসারের লোভ সব মেয়েদের আছে, তীব্র লোভ, এই লোভের বশে বাবা মা আত্মীয় সহজ ছেড়ে পাড়ি দেই নতুন এক পরিবেশে, যেখানে তার কিছুই হয় না কেবল দুবেলা খেতে পাওয়া ছাড়া। দুমুঠো ভাতের দাম যে কত তা বুঝতে হলে অবশ্যই মেরুদণ্ডহীন কাপুরুষকে বিয়ে করতে হবে। কান্নার শব্দে ভারী হয়ে উঠল পরিবেশ, বিচিত্রা গাড়ির জানালা দিয়ে একবার দেখে নিল রহমান ভিলাকে। নিষ্ঠুর গাড়িটা নিজ মনে ছুটতে শুরু করেছে, চিত্রা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যতক্ষণ আপন মানুষদের দেখা যায় সে তাকিয়ে থাকবে। কারো পরম মমতাময়ী হাতের উষ্ণ স্পর্শে কেঁপে উঠল চিত্রা। চট করে হাত সরিয়ে নিতে পারল না চিত্রা, কি মনে করে যেন ঠাই বসে রইল। চিত্রার হঠাৎ মনে হলো, এই মানুষটার সঙ্গে চিরকাল থাকা যায় নির্দ্বিধায়। ধীরে ধীরে সকল মেহমান চলে গেল, চুপ করে একটা চেয়ারে বসে আছে রাফায়েল রহমান। রাফায়েল রহমান অনুভব করেন, তার বুকটা হাহাকার করছে। পাথরের মতো শক্ত রাফায়েল রহমানকেও নড়িয়ে দিল, রাফায়েল রহমান হু হু করে কাঁদছেন। আচ্ছা রাফায়েল রহমান কি জানে না, পুরুষ মানুষের কাঁদতে নেই? তানিয়া রহমান শান্ত ভঙ্গিতে চেয়ার টেনে স্বামীর পাশে বসলেন, তার যে খারাপ লাগছে না ঠিক তা নয়। তবে মেয়ে হয়ে জন্ম নিলে যে পরের ঘরে যেতেই হবে, এটাই জগতের নিয়ম, এই নিয়ম ভাঙার সাধ্ধিকার
রাফায়েল রহমানের হাতখানা শক্ত করে চেপে ধরে তানিয়া রহমান বলল, বাবা হয়ে এভাবে কাঁদলে যে মেয়ের সংসারে সুখ হবে না। চিত্রার বাবা, তুমি এভাবে কেঁদো না, চলো রুমে চলো, দুজন একসঙ্গে আল্লাহর দরবারে দুহাত মেলে মেয়ের সুখের জন্য দোয়া করব। মা বাবার দোয়া আল্লাহ ফেরাবেন না, আল্লাহ কারোর দোয়াই ফেরান না। রাফায়েল রহমান উঠে দাঁড়ালো, সে সত্যি সত্যি আল্লাহর দরবারে দুহাত তুলে মন ভরে মেয়ের জন্য সুখ চাইবে। বাসর ঘরে বসে আছে চিত্রা, ভয় সংকোচে তার শরীর মৃদু কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ঘাড় ঘুরিয়ে আশপাশটা পর্যবেক্ষণ করল চিত্রা, না গোছানো পরিপাটি একটা রুম। দেখলেই বোঝা যায় মেয়েদের স্পর্শ আছে এতে। চিত্রা ঘড়িতে সময় দেখে আঁতকে উঠল, 11টা ছুঁই ছুঁই করছে। সেই কোন ভোরে তাকে ঘুম থেকে টেনে তোলা হয়েছিল, সারাদিনে দুই চোখের পাতা এক করতে পারেনি চিত্রা। ভয় সংকোচ এক গ্লাস পানিতে চুবিয়ে চিত্রা গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। ঘুমে তার চোখ বুজে আছে, অনেকগুলো দিন পর আজ তার ভালো ঘুম হলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করল প্রীতম, চিত্রাকে এভাবে গুটিসুটি হয়ে ঘুমাতে দেখে মুচকি হাসল। ভালোবাসা কেবল শরীরে, শারীরিক চাহিদায় সীমাবদ্ধ নয়। মায়ভরা দু চোখে দীর্ঘ সময় চেয়ে থাকাও ভালোবাসা। এই সদ্য বিবাহিত ঘুমন্ত তরুণীর দিকে প্রীতম জনম জনম তাকিয়ে থাকতে পারবে, একটুও বিরক্তি আসবে না তার। কেমন প্রশান্তি প্রশান্তি অনুভব করছে প্রীতম, তার ইচ্ছে করছে এই সময়টা এখানেই থামিয়ে দিতে। এত সুন্দর একটা মেয়ে তার বউ, তার অর্ধাঙ্গিনী, তার বুকের বাপাজোর থেকে এই মেয়েটির সৃষ্টি। প্রীতম ও করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসল। তার ছোট্ট অগোছালো জীবনে এমন একটা বউ উপহার দিবে আল্লাহ, তা সে কল্পনাও করতে পারেনি। আজ প্রীতম তীব্রভাবে অনুভব করল আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। নামাজ শেষে দীর্ঘ সময় নিয়ে মোনাজাত ধরল প্রীতম, কেঁদে কেটে শুকরিয়া আদায় করছে বোধহয়। এই পরম দয়ালু সৃষ্টিকর্তা তাকে সর্ব সুখ দিয়েছে, তার আর কিচ্ছু চাইবার নেই। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হিমশীতল বাতাস বইছে ধমনীতে, চারিপাশে ভেজা মাটির শোধা গন্ধ। ছটফট করছে কাইফ, তার কিছুতেই ঘুম হচ্ছে না, বারবার কারো কান্নারত মুখশ্রী ভেসে উঠছে। কাইফ অনেকক্ষণ বিছানায় গড়াগড়ি করে, বিরক্ত হয়ে ওঠে দাঁড়ালো, শার্ট গায়ে দিয়ে কোথাও বেরিয়ে গেল। কিয়ান ক্লান্ত পরিশ্রান্ত মুখশ্রী নিয়ে রুমে প্রবেশ করল, রাইজাকে কম্বল মুড়ি দিয়ে বসো থাকতে দেখে বেশ অবাক হলো। অবাক চোখে তাকিয়ে থেকে বিস্মিত গলায় কিয়ান বলল, মাই ব্ল্যাক বাটারফ্লাই, তুমি এভাবে কম্বল মুড়ি দিয়ে কি করছো? রাইজার থেকে কোনো জবাব না পেয়ে কিয়ান এগিয়ে গেল, রাইজার পাশে বসে মৃদুস্বরে বলল, কি হয়েছে, এভাবে নিজেকে আড়াল করছো কেন? কিয়ান রাইজার কম্বল টেনে ধরতেই রাইজা আরো আর্স্ট হয়ে বসল, দুহাতে খামচে ধরে রাখল কম্বলখানা। কিয়ান বুঝতে পারছে না কি হচ্ছে, রাইজা এমন অদ্ভুত আচরণ করছে কেন। গম্ভীর কণ্ঠে কিয়ান বলল, আমি কিন্তু রেগে যাচ্ছি মাই ব্ল্যাক বাটারফ্লাই। শক্ত করে ধরে রাখা কম্বলটা ছেড়ে দিল রাইজা। কিয়ান কম্বল সরাতেই রাইজা দুহাতে মুখ ঢেকে ফেলল। কিয়ান বুঝল না হঠাৎ কি হলো তার ব্ল্যাক বাটারফ্লাইয়ের। এত লজ্জা পাচ্ছে কেন? অধৈর্য হয়ে উঠল কিয়ান, ব্যাকুল কণ্ঠস্বরে বলল, প্লিজ কথা বলো ব্ল্যাক বাটারফ্লাই। রাইজা মুখ থেকে হাত সরালো না, লজ্জায় তার আজ মরে যেতে ইচ্ছে করছে। অস্পষ্ট স্বরে রাইজা বলল, প্রেগন্যান্সির রিপোর্ট পজিটিভ এসেছে। হতভম্ব হয়ে গেল কিয়ান, কি বলল রাইজা? সে বাবা হবে? বাবা! আনন্দে কিয়ানের চোখে পানি এসে গেল, কিয়ান শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরল রাইজাকে। রাইজা স্পষ্ট অনুভব করল কিয়ান কাঁদছে, রাইজা বুঝল না কিয়ান কাঁদছে কেন। রাইজা কিয়ানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারল না। কিয়ান পারছে না তাকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলে, রাইজা আর বাধা দিল না। কাদু কাজ ছেলেটা। বিচিত্রা ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যেই অনুভব করছে কেউ তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিচিত্রার ঘুম ভেঙে গেল, পুরুষালী শক্তপোক্ত হাত তাকে বাহুডোরে আবদ্ধ করে রেখেছে। বিচিত্রা অবাক হলো, প্রায় 2 বছর পর কাইফ তার কাছে এলো, তাকে ছুলো, তাকে জড়িয়ে ধরে কাঁদছে। বিচিত্রা কিছু বলতে পারল না, তার সকল কথা রক্তের মতো জমাট বেঁধেছে। বিচিত্রার সর্বাঙ্গ কেঁপে উঠল, রন্ধ্রে রন্ধ্রে শিহরণ পৌঁছে গিয়েছে। এই মানুষটা বিচিত্রার অসম্ভব পছন্দের, অসম্ভব মানে অসম্ভব রকমের।
মৃদু স্বরে বিচিত্রা বলল, আপনি এখানে কি করছেন? আর কাঁদছেন কেন? বিচিত্রা আপ্রাণ চেষ্টা করল পুরুষালী হাত দুটো সরিয়ে ফেলতে, কিন্তু পারল না। দীর্ঘশ্বাস ফেলে বিচিত্রা বলল, আপনি এখানে কিভাবে এলেন? আর কেন এসেছেন? কাঁদছেন কেন? ঘাড় উঁচিয়ে কাইফ তাকালো বিচিত্রার দিলে। বিচিত্রার হৃৎপিণ্ডে ধাক্কা লাগলো, ছেলেটা কাঁদছে, চোখ মুখে অসহায়ত্ব। বিচিত্রা আর শক্ত খোলসের আবরণে নিজেকে আবদ্ধ করে রাখতে পারল না। কাইফের অসহায়ত্ব চাহনি তাকে এফোর ওফর করে দিয়েছে। ভেঙে দিয়েছে সকল মান অভিমান, অভিযোগ, দূরত্ব। নরম কোমল গলায় বিচিত্রা বলল, আমার দিকে তাকান তো। কি হয়েছে আপনার, বলুন না। কাইফকে কথা বাড়াতে না দেখে বিচিত্রাও আর কথা বাড়ালো না, আপন মোড়ে কাইফের চুলে হাত বুলিয়ে দিতে লাগল। রিহান অবাক হয়ে দেখল অদ্ভুত এক দৃশ্য। বৃষ্টিতে জুবুথুবু হয়ে একটি যুবক গাছ বেয়ে উঠে গেল এক তরুণীর রুমে। বেশ কিছুক্ষণ পর কান্নার শব্দ ভেসে আসতে লাগল। ধীরে ধীরে কান্না থেমে গেল। তিমিয়ে তলিয়ে গেল পুরো কক্ষটা। হাসল রিহান, সে আর বিচিত্রাকে ভুল করেও চাইবে না। বিচিত্রা তার ভালোবাসার মানুষকে পেয়ে গিয়েছে। এখন তার মতো দুয়েকটা রিহান থাকলেও যা, না থাকলেও তা। রিহানের কেন যেন ভালো লাগছে, তার না হওয়া কেউ অন্য কারো শখের নারী হয়ে উঠল, যাকে সে ইতিমধ্যে সাধনা করেছিল। হাসল রিহান, বারান্দার আরাম কেদারায় আরাম করে বসে আকাশের পানে তাকিয়ে রইল। কুৎসিত কালো আকাশ কেমন মন খারাপ আভাস ছড়িয়ে দিচ্ছে এই সুন্দর রাতে। আজ জোছনা হওয়া প্রয়োজন ছিল, শ্রাবণের ফিনিক ফোটা জোছনা। তবেই না পরিপূর্ণ হতো সব কিছু। দেখতে দেখতে 4টি বছর চলে গেল। এই 5টি বছরে পরিবর্তন হয়েছে নানান কিছু। কিয়ান আর রাইজা ফ্যালোশিয়াতে ফিরে যায়নি, থেকে গিয়েছে বাংলাদেশেই। চিত্রা প্রীতম চলে গিয়েছে ফ্যালোশিয়াতে, ছোট্ট একটা সংসার হয়েছে তাদের। আর কাইফ কাইফ বিচিত্রার ঘর আলো করতে ছোট্ট পুচকু আসবে আসবে করছে। যেবা রাফির বিয়ে হয়েছে 2 সপ্তাহ হলো, তারা মধুচন্দ্রিমায় গিয়েছে গ্রামের বাড়িতে। আর কবির চৌধুরী, সে অসম্ভব রকমের ব্যস্ত তার নাতি নাতনিদের নিয়ে। সারাদিন এটা ওটা নিয়ে এই বয়সে নাতি নাতনিদের পিছে ছুটছে। আর বাচ্চা গুলোও হয়েছে বাবার মতো এক একটা মহাবিচ্ছু। কি অবাক হচ্ছেন? যে টুইন বেবি হলো তবে রাইজা কিয়ানের। ওহো, ভুল ভাবছেন, সুপার ফাস্ট কিয়ান আহসান চৌধুরী ট্রিপল বেবি হয়েছে। আকাশ থেকে পড়ার দরকার নেই, কিয়ান আহসান চৌধুরী তো, তাই সব সম্ভব। হঠাৎ শাড়ির আঁচল টেনে ধরল কেউ, আধো আধো রিনরিনে স্বরে বলল, মাম্মাম বাবাই ডাকছে। ধ্যান ভাঙল রাইজার, বাচ্চাটির পানে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার বাবাইকে বলো মাম্মাম কাজ করছে, এখন যেতে পারবে না। আধো আধো রিনরিনে স্বরে কিয়ারা বলল, মাম্মাম বাবাই বলেতে বলেছে তোমাকে আমার সঙ্গে যেতে। হেসে ফেলল রাইজা, কিয়ারাকে কোলে তুলে যেতে যেতে বলল, কারান এবং কায়ান কোথায়? ভাইয়াদের দাদুমনি ঘুম পালিয়ে দিয়েছে মাম্মাম। মেয়ের গালে চুমু খেয়ে বিছানায় বসিয়ে দিল রাইজা। ব্রুকুচকে কিয়ানের পানে তাকিয়ে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? ঠোঁট টিপে হাসল কিয়ান, রাইজার কাছে এগোতে এগোতে বলল, এই নির্জন উস্কানিমূলক রাত, বাহিরে মুষল দ্বারা বৃষ্টি, একটা বন্ধ ঘরে তুমি আর আমি আছি, তবুও বুঝছো না কেন ডেকেছি? দিস ইজ নট ফেয়ার ট্রিপল বেবির মাম্মাম। আমি চাচ্ছি কি তোমাকে আরেকটা ছোট্ট কিয়ারা উপহার দিতে। চলো ব্ল্যাক বাটারফ্লাই, আমরা প্রসেসিং শুরু করি। কপাল চাপড়ালো রাইজা, বিরক্তিকর কণ্ঠে বলল, একদম কাছে আসবেন না। আপনার 3 ছেলেমেয়ে এবং আপনি কি আমায় কম জ্বালাচ্ছে যে আরো একটা চাইছেন? রাইজাকে টেনে এনে উরুর উপর বসালো কিয়ান, চিবুক ঠেকালো রাইজার উন্মুক্ত কাঁধে। হিসহিসিয়ে বলল, একটা ক্রিকেট টিম বানাতে চাই ব্ল্যাক বাটারফ্লাই। বাবানকে বারণ করেছে। ঠোঁট কামড়ে হাসল কিয়ান, রাইজা তার কথা বুঝেনি, রাইজাকে কোলে তুলল, হাঁটা ধরল কিয়ান। যেতে যেতে বলল, মাম্মাম তুমি দাদুমনির কাছে যাও তো একটু, আমি তোমার মাম্মামকে বৃষ্টি দেখিয়ে আনি। স্বচ্ছ পানিতে পা ডুবিয়ে বসে আছে যেবা, তার হাতে ধোয়া উঠা গরম কফি। পা দিয়ে পানি নাড়াচাড়া করতে করতে কফি মগে চুমুক দিচ্ছে। রাফি আর তার বিয়ে হয়েছে 2 সপ্তাহ হলো, এই 4টি বছরে যেবা প্রতি মুহূর্তে অনুভব করেছে সবাই এক নয়। সব পুরুষ দেহ খুঁজে না, সব পুরুষ অবহেলা করে না, সব পুরুষ ঠকায় না। এই যে রাফি নামক বোকাশোকা ছেলেটি তার জন্য কতই না পাগলামো করল। যেবার এখন খুব আফসোস হয়, কেন সে 4 বছর আগে রাজি হয়ে যায়নি।
কেন এত চমৎকার একটি মানুষকে দূরে ঠেলে দিয়েছিল? একটি ভুল মানুষের পরে মানুষ বরাবরই সঠিক মানুষকে ভুল বুঝে। যে বাও তাই করেছে, সেও রাফিকে অবহেলা অবজ্ঞা করেছে। তবে আর নয়, এই মানুষটাকে সে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ভালোবাসা উপহার দিবে। হঠাৎ কারো উষ্ণ স্পর্শে শিউরে উঠল জেবা, এই কোমল মায়ামো স্পর্শ তার চেনা, তবুও কেন যেন প্রতিবার কেঁপে কেঁপে উঠে তার সর্বাঙ্গ। ঘাড় ঘুরিয়ে রাফির পানে তাকালো জেবা, মুচকি হেসে ইশারা করল তার পাশে বসতে। রাফি কথা বাড়ালো না, নিঃশব্দে বসে পড়ল জেবার গা ঘেঁষে, শক্ত করে জেবার হাত খানা চেপে ধরে বলল, কখনো ছাড়ব না এই হাত। হাসল জেবা, আলতো করে রাফির কাঁধে মাথা রেখে আবেশে চোখ বন্ধ করে ফেলল। এই তো প্রাপ্তি হলো এই দম্পতির, প্রাপ্তির খাতা আজ পূর্ণ হলো তাদের। এর চেয়ে বেশি রাফির কিই বা চাওয়ার আছে? দীর্ঘদিনের সাধনার ফল তাকে দেওয়া হয়েছে। প্রীতম চিত্রার চুলগুলো আছড়ে দিতে দিতে বলল, শেষমেশ আমার একটা ব্যক্তিগত চিত্রা হলো, যার এক চিলতে হাসি আমায় উন্মাদ করে তুলে। হাসল চিত্রা, তার মতো কলঙ্কিত মেয়ের কপালে যে এত সুখ রইবে তা কখনো কল্পনাও করেনি চিত্রা। আল্লাহর নিয়ামতে আজ সে সন্তুষ্ট। এই যে অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে প্রীতম তার কপালে চুমু খাই। মিনিট পাঁচেক জড়িয়ে ধরে রাখে। প্রতিদিন সময় করে চুল আছড়ে দেই। নিজ হাতে খাইয়ে দেয়। তার মন খারাপ দেখলে ব্যাকুল হয়ে পড়ে। এই বা কম কি সে? এইটুকুই বা কজন করে? শুধু ভাগ্যবতীরাই এমন স্বামী পায়। হ্যাঁ, সে আজ খুব করে বিশ্বাস করে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। চিত্রা উঠে দাঁড়ালো, শক্ত করে প্রীতমকে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বলল, আমি আপনাকে ভালোবাসি প্রীতম। আজ প্রীতম সব চাওয়া পূরণ হলো, আর কিছু পাওয়ার নেই তার। সব পেয়েছে সে, একটা ব্যক্তিগত চিত্রা পেয়েছে, গোছানো সংসার পেয়েছে, বউয়ের ভালোবাসা পেয়েছে। আজ তার প্রাপ্তির খাতা পূর্ণ হলো তবে। প্রীতমের কান্না পাচ্ছে ধরা গলায় প্রীতম বলল, আমিও তোমায় ভালোবাসি ঝাঁঝের রানী। বাহিরে মুষল দ্বারা বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর পর বজ্রপাত হচ্ছে, কারেন্ট চলে গিয়েছে কিছুদিন হলো। ঘরে একটা মোমবাতি জ্বলছে, মোমবাতির ম্লান আলোয় বিচিত্রাকে অদ্ভুত সুন্দর লাগছে। ফাঁকা ঢুক গেল কাইফ, চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলল। উঠে গিয়ে টেবিল থেকে তেলের বাটিটা এনে বিচিত্রার পায়ের কাছে বসল। বিচিত্রা ঘুমাচ্ছে, বেশ কিছুদিন হলো মেয়েটা ঘুমাতে পারে না, হুটহাট পেটে ব্যথায় ঘুম ভেঙে যায় তার। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পেয়ে হয়তো শান্তির ঘুম দিয়েছে সে। হাসল কাইফ, হাতে তেল মেখে বিচিত্রার পায়ে মালিশ করতে লাগলো। এই তো আর কটা দিন, তারপর তাদের সন্তান পৃথিবীতে চলে আসে। কাইফ বিচিত্রার পেটের উপর কান পেতে শুনতে চেষ্টা করল কিছু। কাইফের এহেম বাচ্চামিতে ঠোঁট টিপে হাসল বিচিত্রা। যখন থেকে শুনেছে কাইফ বাবা হবে, তখন থেকেই তার পাগলাটে হাবভাবে বেড়েছে। মৃদুস্বরে বিচিত্রা বলল, আপনি আমার মাথার কাছটায় এসে বসুন তো। বিচিত্রার পেটে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে কিছু বলল কাইফ, অতঃপর উঠে গিয়ে বসল বিচিত্রার মাথার কাছে। বিচিত্রার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, এর নাম ভালোবাসা। ঠোঁট টিপে হাসল বিচিত্রা, আবেশে চোখ বন্ধ করে ফেলল, তার ঘুম ঘুম পাচ্ছেন। কাইফ আলতো করে বিচিত্রাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল, তারও একটু ঘুমানো প্রয়োজন, সকাল সকাল অফিসে যেতে হবে তার। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে প্রত্যয়, তার দৃষ্টি মেঘলা আকাশের পানে, হয়তো বৃষ্টি আসবে। দীর্ঘশ্বাস ফেলে ফ্যাসফ্যাসে গলায় প্রত্যয় বলল, তুমি থাকলে আজ জীবনটা অন্য রকম হতো। কেন থাকলে না তুমি? কেন আমার হয়েও আমার হলে না? কেন মনে হলো না এই দূরত্ব আমি সইতে পারবো না? ক্ষণে ক্ষণে রক্তক্ষরণ হবে আমার হৃৎপিণ্ড থেকে। এলিসা নিঃশব্দে দাঁড়ালো প্রত্যয়ের পাশে। অনেক বুঝিয়ে সুঝিয়েও প্রত্যয়কে ওইসব দিনগুলো ভুলাতে পারেনি এলিসা। দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে এলিসা বলল, একটা সময়ের পর কেউ থাকে না ভাইয়া, সবাই একা, তবে মানুষ একা বাঁচতে পারে না। বাঁচতে হলে কাউকে পাশে দরকার, তুমি আবার নতুন করে শুরু করো সব। আর কত বছর এভাবে একাকী জীবন কাটাবে? তুমি কি বুঝতে পারছো তুমি একা থাকতে থাকতে নিঃসঙ্গতায় ডুবে যাচ্ছ? তলিয়ে যাচ্ছ অথৈ। শুনো ভাইয়া, সবাইকেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়, এটাই জগতের নিয়ম। এই নিয়ম বদলানোর সাধ্যি কারণেই। মুচকি হাসল প্রত্যয়, এলিসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এক জীবনে সব কিছু পেতে হয় না।
সবকিছু পেয়ে গেলে বাঁচার আগ্রহ থাকে না। অপ্রাপ্তিতেই জীবন সুন্দর, প্রাপ্তির খাতা পূর্ণ হলে আর বেঁচে থাকার প্রচেষ্টা থাকবে না। তুমি তো কিছু পাওনি ভাইয়া। তোমার আস্ত জীবনটাই অপ্রাপ্তি। কে বলেছে পাইনি? তুই আছিস, প্রীতম আছে, কিয়ান ভাইয়া আছে, রাফি, কাইফ, কবির আঙ্কেল, আরো কতজনই তো আছে, নেই কোথায়? জীবনসঙ্গীর কথা বলছি ভাইয়া, সারা জীবন পাশে থাকার জন্য কাউকে তো দরকার তোমার, তাই না? আমার পাকা বুড়ি একটা, এই বয়স কত তোর? এত পাকা পাকা কথা শিখেছিস কোথায় তুই? এলিসা প্রত্যুত্তর করল না, আলতো করে প্রত্যয়ের হাত ধরে টেনে নিয়ে গেল রুমে। রাইজা ছাদের দরজার পাশে চেয়ার পেতে বসেছে, তার পাশের চেয়ারে বসা কিয়ারা। রাইজা আপন মনে বৃষ্টি দেখছে, আর গুন গুন করে গান গাইছে। যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে, আজ জোছনা রাতে সবাই গেছে বনে। আদুরে রিনরিনে স্বরে কিয়ারা বলল, মাম্মাম দেখো দেখো দেখ বাবাই, বৃত্তিতে বৃষ্টি ভিজছে। তরজ্বর আসবে তো মাম্মাম, বাবাইকে আস্তে আসতে বলো। ঝুম বৃষ্টিতে সেই কখন থেকে ভিজছে কিয়ান, ঠান্ডায় তার শরীর কাঁপছে, তবুও বৃষ্টি বিলাস করছে সে। কিয়ান বৃষ্টির পানি হাতে নিয়ে কিয়ারার মুখে ছিটিয়ে দিতেই, বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল কিয়ারা। কিয়ান আবার কিছুটা পানি কিয়ারার মুছে ছিটিয়ে দিয়ে খিলখিল করে হেসে উঠল। পিটপিট করে তাকালো কিয়ারা, আধো আধো রিনরিনে স্বরে বলল, বাবাই ঠান্ডা ঠান্ডা লাগছে, পানি দিও না বাবাই। কিয়ান কিয়ারাকে বিরক্ত করতে আবারও পানি ছিটিয়ে দিল কিয়ারার মুখে। কিয়ারা রাগী রাগী ভঙ্গিতে বলল, বাবাই আমি কিন্তু রেগে যাচ্ছি, অসম্ভব রেগে যাচ্ছি বাবাই। কিয়ারার রাগী রাগী ভঙ্গিতে তাকানো, কথা বলা দেখে কিয়ান হেসে ফেলল, আবারও পানি ছিটিয়ে বলল, একটু রাগ করো মাম্মাম। বাবাই আমি ভয়ঙ্কর রেগে যাচ্ছি, আমি ভয়ঙ্কর রেগে গেলে কিন্তু কথা বলবো না বাবাই তোমার সঙ্গে। হু শব্দ করে হেসে ফেলল কিয়ান, তার মানসিক শান্তি তার 3 সন্তান। কিয়ান এগিয়ে এসে কিয়ারাকে কোলে তুলে বৃষ্টিতে নেমে গেল। বাবা মেয়ে মেতে উঠল বৃষ্টি বিলাসে। রাইজা কপাল চাপড়ে নেমে গেল নিচে, ঘরে গিয়ে হতভম্ব হয়ে গেল রাইজা। ঘরময় তুলা উঠছে, বালিশ তোষক কেটে একাকার করে ফেলেছে কারান এবং কায়ান। রাগে দুঃখে রাইজার শরীর কাঁপছে, তার গর্ভে এত বিচ্ছু বিচ্ছু ছেলে মেয়ে হলো কি করে? হিমশীতল স্পর্শে কেঁপে উঠল রাইজা, কাক ভেজা শরীরে কিয়ান রুমে চলে এসেছে। কিয়ানের কোলে কিয়ারা, ঠান্ডায় কিয়ারা থরথর করে কাঁপছে, তবুও কাপা কাপা ঠোঁটে হাসছে। সামান্য ঝুঁকে বাহিরের দৃশ্য দেখে রাইজার মরে যেতে ইচ্ছে করছে, পুরো করিডোর ভিজে একাকার। ভেজা শরীরেই কিয়ান রুমে ঢুকে খাটের নিচ থেকে কারান এবং কায়ানকে বের করে বলল, আয় বাবা বৃষ্টিতে ভিজি। হুড়মুড়িয়ে খাটের ভেতর থেকে বেরিয়ে এলো দুভাই, তারা অপেক্ষায় ছিল তার বাবার জন্য। এখন আর ভয় নেই, মাম্মাম কিছু করতে পারবে না তাদের। রাগে দুঃখে রাইজার মরে যেতে ইচ্ছে করে, চেঁচিয়ে উঠল রাইজা, বিকট চিৎকার করে বলল, তোমরা ওয়াশরুম যাবে হো হো। রাইজার কথা শেষ হওয়ার আগেই 4 জন ওয়াশরুমে ঢুকে গেল। ধপাস করে তুলামো বিছানায় বসে পড়ল রাইজা, কাঁদবে নাকি হাসবে ভেবে পেল না। বাকিটা জীবন তাকে জ্বালিয়ে মারবে বাপ বেটা মিলে। সমাপ্ত। গল্প মাই ব্ল্যাক বাটারফ্লাই। লেখনীতে অনুভা জান্নাত। অন্তিম পর্ব।